এসএসসির পড়াটা যদি একটা পুকুর হয়, আপনার এইচএসসির পড়াটা কিন্তু একটা সমুদ্রের মতো। যারা এখন কামব্যাক করতে চায় তারা কি চাইলেও পারবে এই প্রথম থেকে এই জিনিসগুলো বুঝে বুঝে পড়তে? নাম করা কোনো কলেজ না, বাট ওইখান থেকে এসেও হচ্ছে যে বইটা পড়তেছে। বসে বলে না লাল নীল বাতি চাকচিক্য, এটা দেখে কিন্তু অনেকে কিন্তু পরীক্ষা যায়। কিন্তু ওর যে এসএসসি রেজাল্টটা, ওইটা শুধুমাত্র ইম্পর্টেন্ট কলেজে ভর্তি পর্যন্ত। আমি জাস্ট অনেক ল্যাব হয় দেখে আমি সেখানে চলে যাবো, এটা কি আমার জন্য ওয়াইজ? আপনার একটা মানুষ ডিফাইন হয় যে তার 5 জন বন্ধু ধরা। ফুল সিলেবাসের প্রিপারেশন 8 মাসে নেওয়া সম্ভব। হিমেল, আমাদের তো এইচএসসি 27 ব্যাচ, অর্থাৎ যারা এবার মাত্র এসএসসি পরীক্ষা দিল, এসএসসি 25, তাদের রেজাল্ট আমরা দেখলাম। এন্ড আমরা যেটা দেখলাম, এবার পাশের হার হচ্ছে 68.45%, এবং যেটা কিনা গত বছর থেকে বেশ কম। এবং আমরা এটাও দেখেছি যে এ প্লাসের সংখ্যাটা কিন্তু এবার কমেছে। এবং লাস্ট ইয়ার মানে এই বছর আগের বছর 1,82,000 স্টুডেন্ট এ প্লাস পেয়েছিল, সেটা এবার কমে 1,39,000 চলে আসে। অলমোস্ট 43,000 45,000 এর মতো স্টুডেন্ট এবার এ প্লাস পায় নাই। তো এই যে রেজাল্টের যে একটা ধস আমরা যেটাকে বলতে পারি, যদি আমরা জেনেছি যে এবার খাতা দেখা খুব টাইট ভাবে হয়েছে, এবার গ্রেস মার্ক দেওয়া হয় নাই, যেটা 79 সেটা 79 এ রাখা হয়েছে। তো এই যে এই ব্যাপারগুলা এবার আমাদের এসএসসি যে স্টুডেন্ট গুলো সামনে কলেজ আসতেছে, যাদেরকে আমরা এইচএসসি 27 ব্যাচ বলে সম্বোধন করি, অর্থাৎ তারা 27 সালে পরীক্ষা দিবে, বোর্ড পরীক্ষা দিবে, কলেজের বোর্ড পরীক্ষা দিবে। তো তাদের জন্য এটা আসলে কি মেসেজ দেয়? এটা ভাই একটা খুব ভালো একটা পয়েন্ট বলছেন, যে আসলে তাদের এখান থেকে অনেক কিছু শিখার আছে। আমার কাছে যেটা মনে হয় যে তারা এখান থেকে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাচ্ছে, যে আগেও দেখা যেত যে এইচএসসি তে অনেক হয়তো আপনার এ প্লাসের অ্যামাউন্টটা থাকতো, বাট এইবার তারা যখন এইচএসসি দিবে, এটা কিন্তু তাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এইচএসসি 27 যখন তারা 27 সালে যখন তারা পরীক্ষাটা দিবে, সো এটা কিন্তু তাদেরকে একটা, মানে আমি যেটা বলবো একটা প্লাস পয়েন্ট কি, তারা এখন থেকে এটা বুঝে গেল যে না, আমার এখন সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। রাইট রাইট। আর আমার কাছে যেটা মনে হয় ভাইয়া, ধরেন এসএসসির পড়াটা যদি একটা পুকুর হয়, আপনার এইচএসসির পড়াটা কিন্তু একটা সমুদ্রের মতো, যদি সে প্রথম থেকে সিরিয়াস না থাকে। বাট এমন যদি হয়, যেটা আমি আমার নিজের লাইফে আমি প্রমাণ পাইছি, যে ডেইলি আমি 5-6 ঘন্টা করে রেগুলার ফার্স্টের দিক থেকে পড়ার চেষ্টা করতাম, আমার না কখনো মানে পড়াটা প্রেশার ফিল হয় না। এই জিনিসটা দেখা গেছে আমি রেগুলারলি পড়তেছি, রেগুলারলি পড়লে আসলে পড়াটা খুব বেশি প্রেশার হয় না। সো আর অনেকেই যেটা হয় যে প্রথম দিকে লুজ দেয়, পরে আসলে ওয়ান শট দিয়ে কভার করতে চাই, বাট এটা কিন্তু তাদের ক্ষেত্রে আসলে হবে না। অন শট দিয়ে কভার করার দিনটা আসলে চলে যাচ্ছে। যে কথাটা আমরা রিসেন্টলি 26 ব্যাচের ক্ষেত্রেও বলছিলাম, 26 ব্যাচের স্টুডেন্ট, তোমাদের হচ্ছে এসএসসি, তোমাদের ছোট ভাইদের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার যে পরীক্ষা কিন্তু এখন আগের মতো নাই। তুমি যে আমাদের এই যে পডকাস্টটা শুরু হওয়ার আগে তুমি একটা কথা বলতেছিলা হিমেল, যে এসএসসি রেজাল্টটা একটা প্যাটার্ন ফলো করে, যে ভালো হতে থাকলে রেজাল্ট গেলে ভালো, তুমি যে কথাটা বলতেছিলে। এন্ড যখন একটু রেজাল্ট টাইট হওয়া শুরু করে, টাইট বলতে যেটা বুঝাইলাম যে একটু কঠিন হওয়া শুরু করে, তখন কিন্তু সকল বোর্ড পরীক্ষাতেই কঠিন হতে থাকে এবং ধাপে ধাপে কঠিনই হতে থাকে। তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে সামনে পরীক্ষাগুলো কঠিন হবে। সো এইচএসসি 26 ব্যাচ যারা এবার যারা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গেছে, তাদের জন্য এটা কঠিন হবে। তার মানে 27 ব্যাচের জন্য এটা কি হতে পারে, আরো কঠিন হতে পারে। তো এটা তুমি একটা ঠিক কথাই বলেছো, যে যারা এবার পরীক্ষা দিল তাদের জন্য একটা মেসেজটা কিন্তু তার কাছে চলে গেল, যে তোমরা কলেজে উঠলে তোমাদের কলেজের রেজাল্ট কিন্তু আরো কি হইতে পারে, কঠিন হইতে পারে, সহজের টাইমটা আসলে নাই। আমার কাছে যেটা মনে হয়, করোনাকালীন সময়ের কারণে স্টুডেন্টরা যে গ্রেসটা পেতো, ছাড়টা পেতো পরীক্ষার ক্ষেত্রে, সিলেবাস কমাই দেওয়া হইলো, শর্ট সিলেবাস করা হইলো, খাতা দেখার বেলায় যেটা মনে হয় আর কি, এটা তো আসলে বোর্ড ভালো জানে, বাট যথেষ্ট পরিমাণ ছাড় দেওয়ার চেষ্টা করেছে থেকে। আমার মনে হয় সেই সময়টা আর থাকতেছে না। তো যে কথাটা তুমি বলছিলা, স্টুডেন্টরা আসলে এখন একটু সিরিয়াস হওয়া দরকার, যে সামনের টাইমটা একটু কঠিন হতে যাচ্ছে, রেজাল্টটা একটু কঠিন হতে যাচ্ছে, সুতরাং এখন থেকে তারা এখন আরো একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় ভাইয়া, মানে এখন যে খাতা যেভাবে দেখতেছে, আসলে পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে। ধরেন আমাকে একটা জিনিস জানতে চাইছে, আমি শুধু যদি খাতা যদি ফিল আপ করে আসি, তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে না। আর এটা আমি কখন পয়েন্ট টু পয়েন্ট লিখতে পারবো, যদি একটা টপিক সম্পর্কে আমার একদম ক্লিয়ার আইডিয়া থাকে। এক্স্যাক্টলি। আগে একটা জিনিস ছিল কি, যে সূত্র পড়ে গেলাম, একটু করে বুঝে গেলাম, জিনিসটা হয়ে গেল। বাট আমার কাছে এখন যেটা মনে হয়, স্টুডেন্টের জন্য প্রতিটা টপিকের কনসেপ্টটা ক্লিয়ার করে একদম ম্যান্ডেটরি হয়ে দাঁড়াইছে, যদি সেটা ক্লিয়ার করে যেতে পারে। আর আমার কাছে আরেকটা জিনিস ভাই মনে হয়, যে এসএসসির সাথে এইচএসসির একটা বিশাল পার্থক্য হচ্ছে, এসএসসিতে না খুব একটা বিস্তারিত আসলে পড়ার টপিকগুলো নাই, তো স্টুডেন্ট একটু বোরিং ফিল করতো। বাট এইচএসসিতে সেই সুযোগটা আছে, যে একটা টপিকের কিন্তু একদম শুরু থেকে জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়া যায়। মানে এতে কিন্তু মানে একটা শিক্ষাও যেটা আনন্দের বিষয়, সেটা কিন্তু সে এইচএসসি দেশে বোঝা স্টার্ট করে। বাট এটা আসলে তাদের কাছে আনন্দের, ধরেন যারা শুরু থেকে যারা একটু পড়াশোনাটা করতে পারে। এবং আরেকটা জিনিস আমার কাছে ভাই, আপনাকে আমি প্রশ্ন কিন্তু করবো, যে একটা সাবজেক্টে ধরেন কয়টা বই পড়ে, এটা আমরা আসবো জিনিসগুলোতে, বাট অনেকে দেখা যায় যে শুধু বই কিনতেছে বা বই পড়তেছে,
ওইটা আসলে কিন্তু ভাই তাদের জন্য প্যারা হয়ে যায় অবশ্যই কারণ এটা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে আসলে পড়তে যে হবে। স্টুডেন্টরা, আমি যদি এবার সেকেন্ড ইয়ারের কথাটা এই কারণে তুলছি বারবার, জি ভাই। কারণ সবসময় বেস্ট ওয়ে হচ্ছে ইমিডিয়েট সিনিয়রের কাছ থেকে শেখা। জি, যে জি। আমার পরের ব্যাচ যে আছে, মানে আমার আগে যে পরীক্ষা দিবে, তার কাছ থেকে শিক্ষা নেওয়াটা বেশি ইজি, কারণ তাকে ভাই। পাওয়া যায়। যে তুমি যে কথাটা মাত্র বললে, আমি এটা টোটালি এগ্রি করি, যে সেই স্টুডেন্টে বুঝে বুঝে পড়তে পারে যে স্টুডেন্ট শুরু থেকে শুরু করে। জি। যে স্কুল লাইফের বইয়ের থেকে কিন্তু কলেজের বইয়ের পড়া কিন্তু অনেক বেশি। অনেক বেশি। স্কুলে যদি আমি একটা বই 2 বছর ধরে পড়ি, হ্যাঁ। লাইক আমি যদি আমার বায়োলজির কথা বলি, বায়োলজিতে কিন্তু 14টা চ্যাপ্টার তারা 2 বছর ধরে পড়েছে। বইয়ের সাইজটাও কিন্তু কলেজের তুলনায় ছোট, এবং কলেজে এসে 2টা পেপার হয়ে যাচ্ছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার, বায়োলজি সেকেন্ড পেপার, এবং এক একটা পেপারে আছে 12টা করে চ্যাপ্টার, টোটাল 24টা চ্যাপ্টার। কেমিস্ট্রির চ্যাপ্টার 5টা 10টা, আবার এক একটা চ্যাপ্টার তো আই থিংক 3 গুণ বড়। হ্যাঁ, মানে যেটা হয় এসএসসি তে থাকে কেমিস্ট্রিতে 12 চ্যাপ্টার, এইচএসসি তে 10 চ্যাপ্টার। অনেকে মনে করে পড়া মনে হয় কমে গেছে। না, আগে থেকে অনেক বেড়ে গেছে। আমার মনে হয় কি কিছু কিছু ক্ষেত্রে মনে হয় 7 থেকে 8 গুণ পড়া বেড়ে গেছে। এই পড়ার মজার বিষয়টা কি আমার কাছে যেটা মনে হয়, যে এসএসসি তে অনেক কিছুই কনসেপ্ট ক্লিয়ার করে না, থাম করে এনে দেওয়া হয়েছে। মানে আমি বায়োলজিতেই দেখি যে দ্বিতীয় চ্যাপ্টারটা জীবকোষ ও টিস্যু, সেই জীবকোষ ও টিস্যুর মধ্যে মাইটোকন্ড্রিয়ার যে টপিকটা, ক্লোরোপ্লাস্ট যে টপিকটা, এর মধ্যে এমন কিছু লাইন লিখেছে যে লাইনের ব্যাখ্যা ওরা পুরো স্কুল লাইফে পায় না, কলেজ লাইফে সে রিলেট করতো। ও আচ্ছা, এটাই সে এন্ডোসিম্বায়োসিস, যেটার কথাই মনে হয় আমার স্কুল লাইফে বলছিল, যে যদি একটা ব্যাকটেরিয়া হয়তো বা ঢুকে পড়েছিল, সেটা কালের বিবর্তনে মাইটোকন্ড্রিয়া হয়ে গেছে, বাট ওই সময় এটা বোঝেই না এসএসসি লাইফে। তো কলেজ লাইফের মজা জিনিসটা এটাই, যে পড়াটা একটা সুনির্দিষ্ট প্যাটার্নে আগায়। সো কেউ যদি শুরু থেকে বুঝে বুঝে পড়ে, সিলেবাস অনেক বড়, আই এগ্রি, 7 থেকে 8 গুণ 10 গুণ, বাট এই সিলেবাসের প্যারাটা তখন হয় না, কারণ এটা সুন্দর রিদমে আগাইতে থাকে, ওই রিদম অনুযায়ী ম্যাচ করতে থাকে। ও আচ্ছা, এটা আগে পড়ছিলাম, এইভাবে এটা আসছে। সেটা তো তখনই একটা স্টুডেন্ট পারবে যখন সে প্রথম থেকে কি করবে, পড়াশোনা শুরু করবে। এখন ইমিডিয়েট সিনিয়রের কথা এই কারণে বলছিলাম, 26 ব্যাচ যারা এতদিন পড়ে নাই, যারা এখন কামব্যাক করতে চায়, তারা কি চাইলেও পারবে এই প্রথম থেকে এই জিনিসগুলো বুঝে বুঝে পড়তে? একটু ফাস্ট আগাতে হবে, একটু ফাস্ট আগাইতে হবে, রাইট? অসম্ভব এখনো পসিবল। মানে আমি যেটা মনে করি, যে ধরেন এমন যদি হয় যে 26 বেচছে, বাট সে ফার্স্ট ইয়ারে অত পড়ে নাই, বাট এখনো আসলে তার স্ট্রং ভাবে কামব্যাক করা পসিবল। যেটা প্রবলেম, যে ধরেন যে শুরু থেকে শুরু করছে, ও যদি 6 ঘন্টা করে রেগুলারলি পড়ে, উনার হয়তো 8 ঘন্টা পড়া লাগবে, মানে একটু বেশি পড়তে হবে, বাট সম্ভব। কারণ আমি মনে করি ফুল সিলেবাসের প্রিপারেশন 8 মাসে নেওয়া সম্ভব। জি ভাই, 8 মাসের বেশি টাইম এখন কিন্তু স্টুডেন্ট আছে, হয়তোবা টেস্ট পরীক্ষার পরে চলে যাবে, বাট 8 মাসের বেশি সময় কিন্তু স্টুডেন্ট তার বোর্ড পরীক্ষার আগে পাবে, বাট তাকে প্রেশার নিতে হবে বেশি। কারণ আমার 27 ব্যাচের বাচ্চাদের ক্ষেত্রে আমার তো এটাই কোশ্চেন, যে তুমি কেন লাস্টের মোমেন্টে মানে প্রেশার নিতে বলতেছ? বাট আমরা কিন্তু এটা এনকারেজ করতেছি 27 ব্যাচে, যে যেন তারা শুরু থেকে যেন একটু রেগুলারলি পড়াশোনাটা করে, ডেইলি 5-6 ঘন্টা করে পড়লে কিন্তু আমার কাছে যেটা মনে হয় মোর দেন এনাফ, যে এটা তার আসলে জিনিসটা কভার হয়ে যাবে। ভাই, তো প্রথমে আমি যেহেতু 27 ব্যাচের স্টুডেন্ট, আমাদেরকে এটা এই পডকাস্টটা তাদের জন্য আমরা ডেডিকেট করতেছি। প্রথমে ভাই আমার কাছে যেটা মনে হয়, তাদের জন্য এখন একটা লাইফের ইম্পর্টেন্ট ডিসিশন হচ্ছে, এসএসসি রেজাল্ট তো দিয়ে ফেললো, রেজাল্ট ভালো হলে কি করবে, খারাপ হলে কি করবে, সেটা তো আমরা ডিসকাশন করবোই। বাট আমার কাছে যেটা একটা মনে হয়, যে স্টুডেন্টরা কনফিউশনে থাকে, ভাই কলেজ চয়েসটা কি হওয়া উচিত, বা কলেজ চয়েসের সময় আমার আসলে কোনটা জিনিস ফোকাসে রাখা উচিত, আমি কি ঢাকায় পড়বো নাকি আমি আমার বিভাগীয় শহরে পড়বো, তো এইটা খুব একটা আসলে ওরা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তো আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি আপনার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতেন, যে কলেজ চয়েসের ব্যাপারটা কি হওয়া উচিত। কলেজ চয়েসের যে ব্যাপারটা আমি যেটা ফিল করি, আমাদের সময় কিন্তু কলেজ চয়েসের ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট ছিল, যে আমরা কলেজে অ্যাপ্লাই করতাম, অ্যাপ্লাই করার পরে সেখানে আমাদের বাস বিচার হতো, অনেক সময় দেখা যেত পরীক্ষাও নিত। স্টিল কিন্তু বাংলাদেশে বেশ কয়েকটা কলেজ, যেটাকে আমরা অনেকে সেরা কলেজ বলি, সেরা কলেজগুলো কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভর্তি পরীক্ষা নেয়, যেমন নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ, হলি ক্রস কলেজ, এবং আমি যেটা শুনেছি সেন্ট গ্রেগরি কলেজেও কিন্তু পরীক্ষা নেওয়ার একটা প্রচলন আছে। বাট বাকি কলেজগুলোতে কিন্তু এখন সিলেকশন হয় কিন্তু লটারি সিস্টেম বা অনলাইন সিস্টেম, যেটাকে আমরা বলি আর কি, অনলাইন সিস্টেম, মার্কসের ভিত্তিতে হয়। এখন কলেজ সিলেকশনের ক্ষেত্রে যেহেতু এটা মার্কসের ভিত্তিতে হয়, এবং এখানে নিজের এলাকায় পড়বো নাকি ঢাকায় এসে পড়বো এরকম একটা ব্যাপার থাকে, এখানে দুই টাইপের স্টুডেন্টস এখানে আছে। একটা টাইপের স্টুডেন্টস যারা হচ্ছে অলরেডি ঢাকার বাইরে আছে, কোনো একটা বিভাগীয় শহরে আছে, বা একটা শহরে আছে, জেলা শহরে আছে, এটা একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি যারা অলরেডি ঢাকাতে আছে, তো তাদের দুইজনের জন্য কিন্তু গাইডলাইনটা ডিফারেন্ট হওয়া উচিত। যেমন যে ঢাকাতে আছে, সে তো অবভিয়াসলি চাবে না যে ঢাকার বাইরে যে কলেজে ভর্তি হবে, বাট ঢাকার কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু তাকে কয়টা জিনিস চিন্তা করতে হবে, এটা একটা আলোচনা। আরেকটা আলোচনা হচ্ছে যে ঢাকার বাইরে আছে, সে কি ঢাকায় আসবে কিনা। তো আমি যদি সেইখানে যাই, যে ঢাকার বাইরে আছে, সে কি ঢাকা আসবে কিনা, আমি এখানে একটা কথাই বলতে চাই, ভাইয়া দেখো, তোমার যদি খুবই ইচ্ছা থাকে, বা তোমার ফ্যামিলি যদি খুবই ইচ্ছা থাকে,
অনেক আগে থেকে ইচ্ছা থাকে যে আমার ছেলে মেয়েকে আমি ঢাকায় যেয়ে পড়াবো, বা আমি ঢাকায় যেয়ে পড়বো। অনেকে থাকে না যে ক্লাস 8-9 থেকে থাকে যে আমি রাজুকে পড়বো, আমার খুব ইচ্ছা আমার রাজুকে পড়ার, বা আমার খুব ইচ্ছা আমি আদমজিতে পড়বো, বা আমার অনেক আগে থেকে ইচ্ছা যে আমি নটরডেম কলেজের স্টুডেন্ট হব। তো আমি মনে করি যে ইচ্ছার একটা গুরুত্ব অবশ্যই দেওয়া উচিত, কারণ ছোটবেলা থেকে যে একটা ইচ্ছা পোষণ হয়, যে ইচ্ছাটাকে আমি 2-3 বছর ধরে লালন করি আমার মধ্যে, সেটাকে না পেলে নিজের কলেজে অনেক ভালো জায়গায় যেতে পারলেও মনের মধ্যে একটা আফসোস থেকে যায়। আমি মনে করি আফসোসটা রাখা উচিত না। কারো যদি ওইরকম ইচ্ছা থাকে যে আমি রাজুকেই পড়বো, তাহলে আমি মনে করি তার রাজুক চেষ্টা করা উচিত ঢাকায়, যেহেতু মনের ইচ্ছা আছে, এবং তার রেজাল্ট যদি ভালো থাকে সে চেষ্টা করুক। বাট এরকম যদি কোনো ইচ্ছা না থাকে যে আমার রেজাল্ট এখন ভালো হয়ে গেছে, সবাই মিলে আমাকে বলতেছে যাও ঢাকায় যেয়ে পড়াশোনা করো, ঢাকায় ভালো হবে, বা হঠাৎ করে আমি বন্ধু বান্ধবদের শুনলাম যে ঢাকায় যেয়ে পড়লে কি হয়, ভালো হয়, বা আউট অফ নো হেয়ার মানে 4-5 মাস আগে আমার মাথার মধ্যে ঢুকে গেছে ঢাকায় যেয়ে পড়লে ঢাকায় অনেক ভালো সার্ভিস, অনেক টিচার পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায় ঢাকায়। আমি মনে করি এটা একটা ভুল ধারণা। কেন ভুল ধারণা? কারণ বর্তমানে হচ্ছে অনলাইনের পড়াশোনার যুগ, আমরা তো অনলাইনে পড়াই। সো অনলাইনে দেশের সেরা সেরা কন্টেন্ট এখন চাইলে ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায়, কোর্স আকারেও পাওয়া যায়। কোর্স আর ইউটিউবের মাঝখানে ডিফারেন্সটা এটা আমি তোমাকে জিজ্ঞাসা করবো, এটা আমরা একটু সাইডে রাখি। বাট আমি যেটা বলতে চাচ্ছি, কেউ চাইলে ফ্রিতেই ইউটিউবে পড়াশোনা করতে পারে, যেটা কিন্তু আমি আমার 2016 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি, 2014 থেকে আমি আমার কলেজ শুরু করছি। দ্যাট মোমেন্ট আমি চাইলেও কিন্তু অনলাইনে এরকম কন্টেন্ট পাইতাম না, খুঁজে পেতাম না কিন্তু, এবং বাংলা কন্টেন্ট তো পাওয়াই যেত না। এখন সেটা কিন্তু অ্যাভেলেবেল, ইউটিউবে সার্চ করলেই আমি হিমেলের চ্যানেল সার্চ করলে কিন্তু আমি লার্ন উইথ হিমেল সার্চ করলে হিমেলের চ্যানেল পেয়ে যাচ্ছি। হাসনাত শুভ্র সার্চ করলে কিন্তু বায়োলজির একটা বিশাল বড় চ্যানেল পেয়ে যাচ্ছে, যেখানে বায়োলজির মোটামুটি সব চ্যাপ্টার রিকভার করা আছে। তাহলে আমি কেন ঢাকায় আসার প্রেশারটা নিব? ঢাকার লাইফ ইজ নট সো ইজি। ঢাকায় ভিতরে যারা থাকে তারাই অনেক সময় বিরক্ত হয়ে যায় যে এই জ্যাম, এই যে এই প্রেশার। তো একটা স্টুডেন্ট তার ফ্যামিলিতে এতদিন বড় হয়েছে, সে ক্লাস 10 পর্যন্ত তার নিজের এলাকায় বড় হয়েছে, সেই স্টুডেন্টটা কিন্তু ঢাকায় এসে তার যে অ্যাডজাস্ট করে একটা ব্যাপার স্যাপার থাকে। প্রথমেই যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে খাবার দাবার স্যুট করে না। ফ্যামিলিতে এতদিন হয়তো বা সে বাবা মার সাথে থেকেছে, আম্মুর হাতে রান্না খেয়েছে, সে হঠাৎ করে এসে অসুস্থ হয়ে যায়, সে ওয়েদারের সাথে ম্যাচ করতে পারে না। এমন আমি শুনেছি অনেক মেয়েদের ক্ষেত্রে এরকম হয়েছে যে তাকে কলেজে যেতে হয় বাসে করে, কারণ ঢাকার মধ্যে তো বাস একটা বড় মাধ্যম, বাট সে দৌড়ে বাসে উঠতে পারে না, সে দাঁড়িয়ে থাকে। আমি এরকমও শুনেছি যে দৌড়ে বাসে উঠতে যে অনেক মেয়ে পড়ে যে পায়ে মুচকে গিয়েছে, যার কারণে সে কলেজ অ্যাটেন্ড করতে পারে না 10-15 দিন। তো এতে করে কি তার লাভ হলো না লস হলো? অবশ্যই লস হলো। তাহলে সে কিন্তু জিনিসগুলো জানতো না, এবং এই সিনারিগুলো কিন্তু কেউ বলে না। সে জাস্ট যেটা শুনে যে আচ্ছা আমি এই কলেজে ভর্তি হয়ে গেছি, এই কলেজে ভর্তি হইতে পারলে এ প্লাস নিশ্চিত। কলেজ কখনো এ প্লাস নিশ্চিত হয় না। আমার কাছে এটাই মনে হয় ভাই। যেমন আমি নিজে চিটাং কলেজে পড়ছি, আমি কিন্তু নটরডেম কলেজে এক্সাম দিই নাই। আমার কিছু পয়েন্ট ছিল যে আমি কেন দিই নাই, বা ব্যাপারটা হচ্ছে আমার কাছে ওই যে আপনি যেটা প্রথমে বললেন যে একটা স্বপ্ন থাকে কিনা কলেজে, আমার কলেজ নিয়ে আসলে খুব একটা বেশি ফ্যাসিনেশন ছিল না। আমার কলেজ যে কোনো, আমার কাছে টার্গেট ছিল যে এক জায়গায় পড়লে হইলো, পড়াটা নিজের উপর, যে বেসিক ক্লিয়ার করবো, কনসেপ্ট ক্লিয়ার করবো, এরকম। আমার কাছে যেটা মনে হয় ভাই, ধরেন একটা স্টুডেন্ট যখন ধরেন সে জেলা শহরে থাকে, প্রথম করে তার ফ্যামিলি কিন্তু জেলা শহর বা বিভাগ শহরে, তার ফ্যামিলি কিন্তু ঢাকাতে না। তো সে যখন ঢাকাতে আসে তার উপর কিন্তু অনেক রেসপন্সিবিলিটি এট এ টাইমে পড়ে যায়। যেমন একটা হচ্ছে যে তাহলে অনেকে বলতে পারে তাহলে ভাই আপনি বুয়েটে কেন আসছেন, মানে বুয়েটে তো ঢাকাতে। বাট একটা জিনিস কি, যে বুয়েটে যেটা হয় যে বুয়েটে হল পাওয়া যায়, বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে হল পাওয়া যায়, আমরা আমাদের মেডিকেলে এসে হল পাইছি। পরিবেশটা কিন্তু অন্যরকম। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে কলেজ লাইফটার স্পানটা কিন্তু খুব ছোট, মানে বেশিতে বেশি 1.5 বছর থেকে 1 বছর 8 মাস 9 মাস। সো ওই টাইমটাতে অ্যাডজাস্ট হওয়ার জন্য যদি আমি 3-4 মাস সময় নষ্ট করে ফেলি, এটা আসলে আমার টাইম কোথায় পড়াশোনা, মানে এটা কিন্তু খুব একটা লস আসলে। ইউনিভার্সিটি খেলে আমি যেটা দেখি, আমার মেডিকেলের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আমি যখন সোহরাওয়ার্দীর বিডিএস এ যখন আমি ভর্তি হলাম, আমরা হলে অ্যালটমেন্ট পেলাম, ওইখানকার পরিবেশই ডিফারেন্ট ছিল। আমরা জানছি যে আমি মাত্র হলে আসছি, আমার রেগুলার ক্লাস শুরু হইতে এখন অনেক দেরি। সেই সময় হলের ফ্রেন্ডরা আমরা সবাই মিলে ডিসকাস করছি, কথাবার্তা বলছি, আমরা একসাথে একটা ভালো টাইম কাটাইছি, একজনের সাথে চেনা পরিচিত হয়েছি, এবং মেডিকেলের পড়াশোনাটা আস্তে ধীরে শুরু হয়েছে। আমি আই থিঙ্ক তুমি ওটা রিলেট করবা, ইউনিভার্সিটি কিন্তু একদম ধাপ করে কিন্তু পড়ালেখার একটা প্রেশার হয় না। এবং যেহেতু এই ইউনিভার্সিটিতে বা মেডিকেল একটা স্টুডেন্ট 4 থেকে 5 বছর থাকে, তার কাছে অফুরন্ত টাইম আছে। এবং আমরা আমাদের মেডিকেলের ক্ষেত্রে দেখেছি যে একটা পরীক্ষা ধাপে দেওয়ার সুযোগ থাকে, কিন্তু কলেজে কিন্তু এইসব এক্সপেরিমেন্টের সুযোগ নাই। কলেজে প্রথম দিন হয়তো একটু ইন্ট্রোডাকশন হবে, ইন্ট্রোডাকশন হওয়ার পর দ্বিতীয় দিন থেকে একদম দুরন্ত গতিতে পড়ালেখা শুরু হয়ে যাবে। এবং সেটা যদি সরকারি কলেজ হোক বা বেসরকারি কলেজ হোক, পরীক্ষার একটা প্রেশার কিন্তু শুরু হয়ে যাবে কলেজে পরীক্ষা। তো এখানে কিন্তু এক্সপেরিমেন্ট করার সুযোগ নাই। আমি যদি নতুন পরিবেশে এসে
পেট খারাপ থাকে আমার 4-5 দিন, বাইরের খাবার আমি খেতে পারি না, মেসের খাবার আমি খেতে পারি না, আমি অসুস্থ থাকি মাসে, সপ্তাহের মধ্যে 3-4 দিন, মাসের মধ্যে 10-12 দিন যদি আমি অসুস্থ থাকি, আমি পড়াশোনা কখন করবো? আমাকে একটা এরিয়া চিনতে চিনতে তো আমার অনেক টাইম লেগে যাবে। আরেকটা যেটা প্রবলেম হয়, অনেকে অন্য জায়গা থেকে এসে ঢাকার ওই যে বলে না লাল নীল বাতি চাকচিক্য, এটা দেখে কিন্তু অনেকে কিন্তু ভরকে যায়। কিন্তু অনেক স্টুডেন্ট তার নিজের শহর থেকে A+ নিয়ে আসে, ঢাকা থেকে কিন্তু A+ নিয়ে ফিরতে পারে না, এবং ঢাকার সেরা কলেজগুলো কিন্তু বাছাই করে করে কিন্তু A+ নেয়। সবাই কি A+ পায় না ভাই, এটা আসলে পায় না। আমার কাছে যেটা মনে হয় ভাই, ধরেন তার কাছে যদি আসলে প্রপার ইন্টারনেট অ্যাক্সেসটা থাকে, বা কারণ আমার কাছে আরেকটা যেটা একটা ক্রুশাল পয়েন্ট মনে হয় যে HSC লাইফে এটা 99% স্টুডেন্টের জন্য সত্য, 1% স্টুডেন্ট হচ্ছে এক্সেপশনাল কেস, যে সে একা আসলে পড়াটা পসিবল না, মানে তাকে কারো না কারো আন্ডারে গাইডলাইনে পড়তে হবেই, মানে 99% স্টুডেন্টের জন্য। হ্যাঁ, 1% স্টুডেন্ট ওরা নিজেরা বই পড়ে, নিজেরা ইউটিউব ভিডিও দেখে বা সবকিছু করে ফেলতে পারবে, বাট 99% স্টুডেন্ট আসলে কারো না কারো গাইডলাইন ভিডিও যখন দেখছে তখনও কিন্তু আরেকজনের গাইডেন্সে সে কিন্তু পড়ছে। মানে ব্যাপারটা হচ্ছে ও নিজে ক্যাপেবল, মানে নিজে থেকে বই পড়ে করাটা আসলে কলেজ লাইফে খুব ডিফিকাল্ট। কিন্তু হ্যাঁ, এই অল্প টাইমটাতে মানে আসলে গবেষণা করে রিসার্চ করে যে এটা থেকেও কারো না কারো গাইডলাইনে থাকতেই হবে আসলে। আমার কাছে যেটা মনে হয় এখন অনলাইনের যুগে এটা আসলে গাইডলাইনটা আসলে খুবই প্রিমিয়াম ভাবে অ্যাভেলেবল এবং অনেক কম প্রাইসে। তো তার কাছে যদি প্রপার ইন্টারনেট অ্যাক্সেস থাকে, মানে সে যদি দেখে যে সব জায়গায় ভালো জায়গায় সে ক্লাস করতে পারতেছে, আমার কাছে মনে হয় যে ভাই ওই যে আমার টপ কলেজেই পড়তে হবে এটা আসলে ম্যান্ডেটরি না। কলেজ কি আসলে ম্যাটার করে? আমার কাছে মনে হয় যে ম্যাটার করে না ভাইয়া, কারণ আমি একদম অনেস্ট কথা যে আমি অনেক আমার পরিচিত ফ্রেন্ড বড় ভাইদের দেখছি, নাম করা কোনো কলেজ না, বাট ওইখান থেকে এসেও হচ্ছে যে বুয়েটে পড়তেছে। যেমন আমি আমার একটা বুয়েটের ফ্রেন্ড ট্রিপলিতে পড়ছে, ও হচ্ছে রাজশাহী ছিল, খুবই প্রত্যন্ত থেকেও পড়ে এসেও মানে কিন্তু বুয়েটে চলে আসছে জিনিসটা। তো এইটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, একটা কলেজ ম্যাটার করে কিরকম, যে একটা পরিবেশটা ভাই অনেক ইম্পর্টেন্ট। যে ধরেন আপনি যেটা হবে ভালো টপ কলেজে পড়লে আপনার সব ফ্রেন্ডরা পড়াশোনা করতেছে, তো আপনি দুইটা জিনিস হইতে পারে সেক্ষেত্রে, হয় আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন, মানে একদমই হারায় যাবেন, আবার এমন হইতে পারে আপনি ওদের সাথে একটা মানে কম্পিটিশনের একটা টেন্ডেন্সি চলে আসবে। আমার রেজাল্ট ভালো হইছে, আমার রেজাল্ট A+ আসছে, বা আমার সবগুলো সাবজেক্টে A+ আসছে, আমার মার্কস অনেক ভালো, সো আমি চাই যে ভালো স্টুডেন্ট আমার মতো যারা আছে সেই পরিবেশে থাকতে। তো সেই ক্ষেত্রে তো আমি চাইবোই আমি একটা ভালো কলেজে পড়ি। আমি একটা ভালো কলেজ ভালো বলতে কি আসলে কলেজকে কিন্তু আসলে ভালো খারাপ বলে জাজ করা আসলে হয় না। যে কি যদি আমি হার্শ রিয়েলিটির কথা বলি, কিছু কলেজ বেছে ছেকে স্টুডেন্টদেরকে নিয়ে নেয়, A+ নিয়ে নেয়, গোল্ডেন নিয়ে নেয়, আবার কিছু স্টুডেন্ট সেটা নিতে পারে না। যে স্টুডেন্ট ছেকে A+ বা গোল্ডেন নিয়ে নিবে, সে স্টুডেন্ট অবভিয়াসলি ভালো রেজাল্টই করবে। তো আলটিমেটলি কলেজকে আমি ভালো খারাপ কিভাবে বলবো? এখন হ্যাঁ, কলেজের ব্যাপারটা, কলেজের রেগুলার ক্লাস হওয়া, কলেজের ল্যাব হওয়া, এগুলো একটা ব্যাপার স্যাপার থাকে, কিন্তু সেইখানেও কিন্তু আমি কতটুকু সেটাকে কাজে লাগাতে পারছি। আমার কলেজ অনেকগুলো ল্যাব নিয়ে নিচ্ছে, আমার কলেজে রেগুলার ল্যাব হচ্ছে, বাট সেটা আমি যদি নিতেই না পারি, আমি জাস্ট অনেক ল্যাব হয় দেখে আমি সেখানে চলে যাবো, এটাকে আমার জন্য ওয়াইজ? আমার যতটুকু আমি সেখান থেকে যতটুকু নিবো সেটা থেকে তো আমার ফোকাস রাখতে হবে। এবং তোমার সাথে আমি কথাটা আমি একটু মানে পুরোপুরি একমত করবো, আবার এখানে আবার একটা আমার নিজের একটা মতামত আমি এখানে দিব, সেটা হচ্ছে কলেজ মেটার করে না, আবার করে। মেটার করে না, কারণ কি যে স্টুডেন্ট ভালো রেজাল্ট করে সে কিন্তু তার নিজের পড়াশোনা চাপেই করে। কিন্তু আমাদের সাথে অনেক স্টুডেন্ট আছে, আমাদের মেডিকেলে MBBS BDS সব দিকেই অনেক স্টুডেন্ট আছে যারা ঢাকার কোনো ভালো কলেজে পড়ে নাই, এবং দেখা যায় কি অনেক মেডিকেল বা ভার্সিটিতে গেলে, ঢাকা ভার্সিটিতে গেলে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ঢাকার বাইরে থেকেই আসে। তো ঢাকার বাইরে থেকে সে তো কিন্তু নিজের পড়াশোনা করে কিন্তু এখানে আসছে। বাট এটাও সত্য, নরডেম কলেজে বা হলিক্রস হলিক্রসের ক্ষেত্রে দেখা যায় যে একটা সেকশনের 3 ভাগের 2 ভাগ মেয়েই মেডিকেলে চান্স পেয়ে গিয়েছে। নরডেম কলেজে দেখা যায় একটা সেকশনে সে 120 জন বা 130 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 50-60 জন বুয়েটে চান্স পেয়ে গিয়েছে, মেডিকেল চান্স পেয়ে গিয়েছে। সো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে প্রথমত ওই যে একটা কারণ যে তারা ছেকে ভালো স্টুডেন্টকে নিচ্ছে, এবং আবার পরীক্ষা নিয়ে সেই স্টুডেন্টগুলোকে নিচ্ছে। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে এনভায়রনমেন্ট। অবভিয়াসলি নরডেম কলেজে ভালো টিচারের সার্ভিসটা পাচ্ছে, ভালো টিচারের কথাটা আমরা প্রথমেই বলে দিলাম। অনলাইনে ভালো টিচার পাওয়া এখন কঠিন কিছু না, অনলাইনে এখন ঘরে বসে ভালো টিচার পাওয়া যায়। সো যেই স্টুডেন্টটা নরডেম কলেজে ভালো টিচার পাচ্ছে, হয়তোবা আমি নরডেম কলেজের সাথে আমি আমাদের তুলনা করছি না, সেই টিচার অলওয়েজ রেসপেক্টেড, বাট হ্যাঁ সেই কাছাকাছি বা কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যে অনেক ভালো কন্টেন্ট কিন্তু ঘরে বসে অনলাইনে একটা স্টুডেন্ট পাচ্ছে। তাহলে পার্থক্যটা হচ্ছে এনভায়রনমেন্ট। মানে আমার কাছে আপনাকে ইন্টারাপ্ট করতেছি জিনিসটা, যেটা মনে হয় ভাই, মানে আমি একটা লাইন পড়ছিলাম একবার যে
আপনার একটা মানুষ ডিফাইন হয় যে তার 5 জন বন্ধু ধরা, মানে Yes. ধরেন আপনার হচ্ছে যে সে কাদের সাথে মিশতেছে, ওইটাকে যদি অ্যাভারেজ করেন দেখা যাবে ওর আপনি একটা পেয়ে গেছেন বৈশিষ্ট্য পাওয়া জিনিসটা। যাবে। তো আরেকটা যেটা মনে হয় যে ধরেন আমরা ইন্টারে যখন আমরা পড়াশোনা করি, ওইখানে আমরা যখন নিজের একটা ধরেন প্রবলেম করলাম, বাট ওই প্রবলেমটা যদি আমি আমার ফ্রেন্ডের সাথে ডিসকাশন করি, ধরেন ও আরেকটা মেথডে করলো, দেখা যাবে সেই মেথডের সাথে আমি কিন্তু পরিচিত হয়ে গেছি, আমি ডিসকাস করলে শেখাটা হয়, কিন্তু বেশি। ইজিলি শেখা হয়। যে ডিসকাস করছে জি। তারও শেখা হচ্ছে, তার তো ঝালাই হয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। যাকে সে দেখাচ্ছে তারও কিন্তু নতুন একটা জিনিস শেখা হয়ে যায়। এবং জি এই জিনিসটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মানে কিন্তু দেখা অনেক যায় কাজে কি দেয়। ভাই, ধরেন একটা ম্যাথই মানে ও জানতো একটা মেথড, বাট 4-5 জনের সাথে ডিসকাশন করার কারণে 4-5টা মেথড কিন্তু ও জেনে গেছে। তো এটা কিন্তু ভাইয়া ধরেন ডিসকাশনের যে ব্যাপারটা, এটা কিন্তু টপ কলেজগুলোতে বেশি হয়, কারণ ওরা সবাই পড়ালেখার মধ্যে থাকে। বাট একটা ধরেন একদম প্রত্যন্ত অঞ্চলের একটা ধরেন কলেজ, সেখানে কিন্তু এই সুযোগটা আসলে থাকে না, একটা স্টুডেন্ট চাইলেও সে ডিসকাশন করতে পারে না। কিন্তু এখানে আবার আমাদের স্টুডেন্টরা আবার ডিমোটিভেট হয়ে যেতে পারে যে আমি প্রত্যন্ত আছি, আমার ক্ষেত্রে কি এটা সম্ভব না। এই জায়গায় কিন্তু আমার কথাটা বলছি, জি ভাই। এই জায়গাটাই কিন্তু কাজ করছি আমরা এসিএস, আমরা অনলাইনে কিন্তু এই জায়গাটা কাজগুলো করছি। জি ভাই। এই যে আমাদের যে সাইকেল গুলো আছে, আমরা যে সাইকেল সিস্টেমে পড়াই, জি ভাই। আমরা যেভাবে ক্লাসগুলো নেই, সেখানে কিন্তু একটা স্টুডেন্টের এমনও কিন্তু আমরা শুনেছি যে ভাইয়া আমার মনে হয় কোশ্চেনটা ছিল, আপনি এটা উত্তর দিয়ে দিলেন। এবং যখন আমাদের তো একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে কমিউনিটি। আমরা কিন্তু একসাথে স্টুডেন্টদেরকে কথা বলার সুযোগ দিই। আমাদের ফেসবুক গ্রুপ বা এই গ্রুপের মধ্যে কিন্তু তারা নিজেদের আইডিয়া কিন্তু কি করতে পারে, শেয়ার করতে পারে। সো যে জিনিসটা ভালো কলেজে পাওয়া যায়, ভালো একটা এনভায়রনমেন্ট, একটা কম্পিটিশন, সেই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টরা কিন্তু পেয়ে যাচ্ছে। সো এইখানে আমার কোশ্চেনটা, তুমি ঢাকার মধ্যে না এসেও ঢাকার কোয়ালিটি সার্ভিস এখন অনলাইনে পাচ্ছ। আমি তো প্রায় দেখি যে আমাদের 27 ব্যাচে যে স্টুডেন্ট গুলা, গুটি কয়েক স্টুডেন্ট যে ক্লাস করা শুরু করেছে, এই যে 800-1000 স্টুডেন্ট ক্লাস করা শুরু করেছে, তারা যে কোশ্চেন গুলা করে, এমন কোশ্চেন দেখে আমি অবাক হয়ে যাই। ওদের তো কিছু ক্লাস হয়েছে, কয়েকটা ক্লাস করা শুরু করেছে, ওদের কোশ্চেন দেখে আমি অবাক হয়ে যাই, ও এত সুন্দর সুন্দর কোশ্চেন করতেছে। বাট যে কোশ্চেনটা করছে গ্রুপে, ওই গ্রুপে তো প্রায় অনেক স্টুডেন্টই থাকে, হ্যাঁ। তো এই যে 700-800 স্টুডেন্ট যে গ্রুপের মধ্যে আছে, 700-800 স্টুডেন্টে কিন্তু ওর এই দারুণ করা কোশ্চেনটা কিন্তু দেখতে পাচ্ছে। সো যে জিনিসটা আমি ভালো কলেজে দেখতেছি, যে একটা গ্রুপ, সেখানে 4-5 জন স্টুডেন্ট ভালো জিনিসটা ডিসকাস করতেছে, সেটা কিন্তু 4-5 জনের মধ্যেই সীমাবদ্ধ। আর আমাদের এখানে ভালো দিকটা কি, যে ওই গ্রুপের মধ্যে 800 বা 1000 স্টুডেন্ট যারা কোর্সে আছে, সবাই আছে, সবাই ভালো কোশ্চেনটা দেখতে পারতেছে। তাহলে এটা কি ওই ভালো কলেজের ওই 5 জনের থেকে বেশি ভালো না? তাহলে আমরা তো সেই জায়গাটা সলভ করে ফেলছি। তো এই জন্য আমি বলি যে তোমার যদি খুব ইচ্ছা থাকে, যে ইচ্ছা ছিল আমি রাজুকে পড়বো, দেন ইউ ক্যান ট্রাই। বাট এটা ভাবার কোনো কারণ নাই যে আমার রাজুকে হয় না, আমি ঢাকা আসতে পারি নাই, আমার পক্ষে হয়তো বা ভালো রেজাল্ট করা সম্ভব না। কারণ আমাদের মেডিকেল বা তোমার বুয়েটে বা ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায়। ভাই এই ট্রেন্ডটা কিন্তু দেখা যাচ্ছে আমার কাছে, যেটা মনে হয় যে ভাই আপনার অনলাইন আসার পরে 21 সালের পর থেকে, যে আপনার আগে একটা ছিল যে বুয়েটের মধ্যে 400-500 স্টুডেন্ট বা 600 স্টুডেন্ট ঢাকা থেকেই হচ্ছে, ঢাকার বাইরে থেকে খুব কম হচ্ছে, একটা ট্রেন্ড দেখা যায় তো জিনিসটা। বাট এখন কিন্তু দেখা যায় কি না, টপ পজিশন গুলাতে আগে কিন্তু দেখা যেত টপ পজিশন গুলো বেশিরভাগই ঢাকা থেকে হচ্ছে, এবং বা রাজশাহী থেকে হচ্ছে বা চিটাং থেকে হচ্ছে। বাট এখন কিন্তু দেখা যায় হচ্ছে ভাই, আমার কাছে যেটা মনে হয়েছে যে টপ পজিশন গুলা মানে আপনার কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও, বা খুব মানে জিনিসটা আমরা জানতাম না, বাট ওইখান থেকে একটা স্টুডেন্ট কিন্তু এরকম ভালো করে হচ্ছে। এটা কিন্তু ভাই আমার কাছে যেটা মনে হয় যে অনলাইন এখানে একটা বড় একটা আসলে ভূমিকা রেখেছে, এবং কোয়ালিটি কন্টেন্ট এখন চাইলেই পাওয়া যাচ্ছে। আমার তো মনে হয় হিমেল, তোমার চ্যানেলে মেবি সবগুলো চ্যাপ্টারই মোটামুটি কভার করে দেওয়া হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে তখন তো আসলে ভাই ধরেন এগুলা প্রায় 3-4 বছর আগের কন্টেন্ট, আমরা এখনের কন্টেন্ট গুলা, আমরা যেগুলো সাইকেলে যেগুলো পড়াচ্ছি, আমার কাছে যেটা মনে হয় যে একদম কমসে কম হলো একদম 50 গুণ বেটার কন্টেন্ট হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। আসলে ভাই আমরা ইউটিউবে ধরেন আমরা যখন পড়াইছি তখন আমরা সিরিয়াসলি পড়াইছি, এখন আমরা সিরিয়াসলি, এটা তো একটা সফটওয়্যার আপডেটের মতো। আমি এটা বলতেছি, ধরেন আজকে আমি 27 বেসকে একটা জিনিস পড়াচ্ছি, আজকে একটা আমি কোয়ালিটি সার্ভ করতেছি, 28 বেসকে যখন আমি পড়াবো ডেফিনেটলি বেটার কোয়ালিটি। কিন্তু এখানে আমার 27 বেসে এটা কষ্ট করার কিছু নাই, কারণ আমি এখন যেখানে আছি সেখানে আমি বেস্টটা দিয়েছি। যে এটা হচ্ছে মোবাইলের সফটওয়্যার, অ্যান্ড্রয়েডের সফটওয়্যার আপডেটের মতো। যে আমরা যে সময় অ্যান্ড্রয়েড ইউজ করা শুরু করেছিলাম, অ্যান্ড্রয়েড 4 বা অ্যান্ড্রয়েড 5, সেই সময় ওইটাই ছিল বেস্ট। বাট এখন যেটা ইউজ করতেছি এটা এখনকার সময় বেস্ট। সেম 27 বেস এখন যেটা পাচ্ছে 27 বেসের জন্য বেস্ট। বাট আমিও আপডেট করব, 27 ব্যাচ বা 26 ব্যাচ সেও যখন একটা জিনিসকে বারবার পড়বে, তারও কিন্তু পড়া কি হবে, ভালো হবে। আমার কাছে আরেকটা যেটা মনে হয় ভাই, মানে আমাদের কন্টেন্ট আপডেট করার পিছনে কিন্তু স্টুডেন্টের অনেক ভূমিকা আছে। কিরকম, যে ধরেন আমি একটা জিনিস একবার একটু করে একটা ম্যাথ প্রবলেম করালাম না, বাট সে আমাদের ডিসকাশন গ্রুপে সে এটা দিল, তখন আমি দেখলাম জিনিস আসলে ইন্টারেস্টিং, তখন স্টুডেন্ট ডিসকাশন করলো, দেন এইটাকে কিন্তু আমরা নেক্সট বেচে আমাদের ক্লাস কন্টেন্টে নিয়ে আসবো। রাইট। তো এটা কিন্তু স্টুডেন্টদের ভূমিকা আসলে কম না এখানে। আমি একটা প্রশ্ন করবো, যে আমাদের
তো দুই ক্যাটাগরি এখানে স্টুডেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা ক্যাটাগরি স্টুডেন্ট যারা তাদের আশানুরূপ রেজাল্ট পেয়েছে, জি জিপিএ 5 বা সব সাবজেক্টে জি 5 ভাই। পেয়েছে, আবার এক ক্যাটাগরি স্টুডেন্ট যারা পায় নাই সেটা। হুম, হুম। তো আমি তোমাকে প্রশ্ন করব যে যারা পায় না তাদেরকে নিয়ে আলোচনাটা বেশি, এজন্য জি তাদের ভাই, ব্যাপারে আমি sure, একটু sure, সময় নিয়ে আসবো। হুম, যারা ভালো রেজাল্ট করেছে হুম, হুম, হুম। তাদের ক্ষেত্রে এখন করণীয়টা কি? কারণ তাদের উপর কিন্তু এখন অনেক প্রত্যাশাটা এক্সপেকটেশন। বেড়ে গেছে ভাই। হ্যাঁ, রাইট। আমার কাছে যেটা মনে হয় ভাই যে এসএসসি যে রেজাল্টটা, এটা আসলে দুইটা পার্সপেক্টিভ আলোচনা করা যায়। একটা পার্সপেক্টিভ হচ্ছে যাদের প্রিপারেশন তারা ইঞ্জিনিয়ারিং এ নিবে, আর যারা প্রিপারেশন মেডিকেলে নিবে। সো এসএসসি রেজাল্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট মেডিকেল আর ভার্সিটির জন্য। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে একটা জিপিএ তে ভালো মার্ক আছে, আবার মেডিকেলও কিন্তু জিপিএ এর জন্য একটা ভালো মার্ক আছে। সো ওইখানে এক নম্বরের ডিফারেন্সটাও কিন্তু অনেক বেশি, কারণ যেহেতু জিপিএটা ম্যাটার করতেছে। বাট ইঞ্জিনিয়ারিং এর যেটা সবচেয়ে বড় সুবিধা, এসএসসির মার্কটা আসলে অত বেশি কাউন্ট হয় না। কাউন্ট, সেভাবে মানে অত বেশি না, অত মানে বেশি। কাউন্টই হয় না। কাউন্টই হয়। এসএসসিটা আসলে কাউন্টই হয় না। মানে ব্যাপারটা হচ্ছে যে ওর ইঞ্জিনিয়ারিং যদি সে পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে ওর যে এসএসসি রেজাল্টটা, ওইটা শুধুমাত্র ইম্পর্টেন্ট কলেজে ভর্তি পর্যন্ত। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ এটা ইঞ্জিনিয়ারিং আমাদের, পয়েন্ট অফ ভিউ থেকে যদি এটা চিন্তা কিন্তু করি, আমাদের স্টুডেন্টদের অনেকেই কিন্তু এটা জানে না। অনেকে এটা ভাবে যে আমি এসএসসি তে রেজাল্ট খারাপ করে ফেলেছি, আমার হয়তো আর বুয়েটে প্রিপারেশন না হবে না। এটা অনেকেই কিন্তু কিন্তু এটা জানে না। খুবই একটা মিসকনসেপশন যে এসএসসির যে রেজাল্টটা, এটা আপনার ওর বুয়েটে যদি পরীক্ষা দিতে যায় বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যায়, এটা আসলে ম্যাটারই করে না। Right. ওর ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাটা দিতে পারবে কিনা, ইঞ্জিনিয়ারিং এ তো আসলে জিপিএটা এরকম কাউন্ট হয় না। ইঞ্জিনিয়ারিং এ বেসিক্যালি যেটা হয় যে ও পরীক্ষার জন্য এলিজিবল কিনা, যে পরীক্ষায় হলে বসতে পারবে কিনা, সেটা কিভাবে কাউন্ট হয়, যে এইচএসসি রেজাল্ট থেকে কিন্তু কাউন্ট হয় অ্যাকচুয়ালি। সো আচ্ছা। এইচএসসি রেজাল্টটা কিন্তু ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে। আর মেডিকেল আর ভার্সিটির জন্য কিন্তু আপনার এখানে তো জিপিএ একটা, জিপিএটা জিপিএ থেকে একটা নাম্বার সো আসে। এসএসসিটা ইম্পর্টেন্ট। এসএসসি থেকে জিপিএ থেকে একটা মার্ক জি। এবং এইচএসসি জিপিএ থেকে একটা মার্ক মেডিকেল এবং ভার্সিটিতে চলে আসে। মানে ধরেন আমার যেটা সেয়া থাকবে যে ধরেন যারা রেজাল্ট ভালো করছে ওদের জন্য তো সব রাস্তায় ওপেন, বা সব রাস্তায় আসলে ওরা মানে ওরা একটা ভালো অ্যাক্সেস পাচ্ছে, যে আপনার মেডিকেলেও ভালো মানে সে টপ মার্ক নিয়ে আসে, আবার ইঞ্জিনিয়ারিংও তো মার্কটা ম্যাটার করতেছে না, বাট ওর তো মানে জিনিসটা আসেই। বাট যারা রেজাল্টটা ভালো করছে ওদের কিন্তু ওদের উপর কিন্তু ফ্যামিলির এক্সপেকটেশন বেড়ে গেছে, অনেক। সোসাইটির এক্সপেকটেশন একটা বেড়ে গেছে জিনিসটা। সো ওরা কিন্তু হাল ছেড়ে দিলে হবে না। যে অনেকে আমি ভাই দেখছি যে এরকম যে আপনার চিরাং কলেজ হয়ে গেল, নটরডেম কলেজ হয়ে গেল, একটু মানে লুজ দি পড়ে। আমি অনেক কিছু পেয়ে গেছি। হ্যাঁ, অনেক ওই যে কিছু পেয়ে গেছি। বলে না আমি কি হুনুরে, এরকম টাইপের একটা মনোভাব চলে আসে। দি ভাই, এটাতে কিন্তু ধরা খায় আসলে, হ্যাঁ, যে একটা অহংকার বোধ চলে আসে, বা একটা যে মানে আমি সব পারি, আমি সব পারি। এরকম একটা টেন্ডেন্সি চলে এবং আসে, এরাই কিন্তু পরবর্তী রেজাল্টটা খারাপ করে যেটা বেশি। খারাপ করে ফেলে। দ্যাটস ওয়াই এনডিসি, এইচসিসি বা ভালো ভালো কলেজগুলা জি। বেছে বেছে ছেকে ছেকে ভালো স্টুডেন্ট নিচ্ছে, বাট জি। সবাই তো এ প্লাস পেয়ে না ফিরে ভাই, যাচ্ছে যেমন না। আমি যদি আমার চিরাং কলেজে বলি, কারণ আমি নটরডেম সময় কমেন্ট করার আমার উচিত হবে না, যেন আমি চিরাং কলেজে পড়ছি। চিরাং কলেজে আমাদের সময় 500 জন স্টুডেন্ট ছিল। 500 জন কি সবাই ভালো জায়গায় টিকছে? না। না, কারো হয়তো পরিশ্রম করছে বাট টিকে নাই। বাট একটা অনেস্ট কথা কি ভাই, আমি যত আমার স্টুডেন্ট ফ্রেন্ডদের দেখছি বা স্টুডেন্ট পড়াচ্ছি, পরিশ্রম করছে সিরিয়াস ওয়েতে, বাট ভালো জায়গায় হয় নাই বা কোথাও চান্স হয় না, এরকম খুব কম। এরকম খুব কম, খুবই রেয়ার। এটা পরিশ্রম করলে কোনো না কোনো জায়গায় ভাই হয়ে যায় এই জিনিসটা। তার মানে হচ্ছে এখন যারা এ প্লাস পেয়েছে বা যেটাকে আমরা গোল্ডেন এ প্লাস বলি জি। সচরাচর আর কি, সবগুলো সাবজেক্টে এ প্লাস, জি তাদের উপর যেহেতু ফ্যামিলি এক্সপেকটেশন বেশি, তাদের নিজেদের রেজাল্টটা ভালো হয়েছে, সুতরাং এই রেজাল্টটাকে ধরে রাখতে হবে। ধরে রাখতে হবে। এবং আমার কাছে যেটা মনে হয় ভাই, যে একদিন দুদিন উদযাপন করলো, এখনই পড়াটা শুরু করে দেওয়া উচিত তাদের আসলে। এই যে এই মাত্র যে কথাটা বললো যে এখনই পড়া শুরু করা উচিত, হ্যাঁ। এইখানে কিন্তু এখনই কিন্তু দেখবা কমেন্টে অনেকে বলা শুরু করবে যে ভাই রেস্ট করতে দেন, এবং অনেকেই অনেক বিজ্ঞ মানুষ হিসেবে বলা শুরু করবে কেন এখনই কেন পড়াশোনা শুরু করতে হবে, এইটা- বাট কম্পিটিশন তো শুরু হয়ে গেছে। জি ভাই, এটা নিয়ে আমার একটা সে হচ্ছে ভাই, ফিজিক্স কিন্তু টপিক আছে জড়তা। হ্যাঁ। জড়তা হচ্ছে আপনি যদি যেভাবে আগাচ্ছেন, ধরেন গতিশীল থাকলে একটা ব্রেক করলে কিন্তু সাথে সাথে আমরা থেমে যাই না। থেমে যায় না। ব্যাপারটা যেটা হয় যে আমরা যদি পড়াটা স্টপ করে দিই 15-20 দিনের জন্য, পরে আবার কামব্যাক ভাই, করাটা এটা- অনেক ডিফিকাল্ট হয়ে এটা তো যাবে। আমাদের নিজেদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে দেখি যে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে ঈদের সময় যখন ভ্যাকেশন নেই, হ্যাঁ। এই ভ্যাকেশন যদি 7 থেকে 10 দিন হয়ে যায়, শেষ। এরপরে যখন আবার কাজে ফিরে আসি, জি, সেটা যে কোনো কাজ কিন্তু লস হয়ে যাবে। খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ। এবং এইটাই যে একটা লম্বা সময়ের জন্য গ্যাপ নেওয়া উচিত না, উচিত না ভাই, উচিত না। এটা ভালো রেজাল্ট করুক আর রেজাল্ট আসলে জি, নাই এক দুই হোক, দিন আনন্দ উৎসব করছে ওকে, বাট এরপরে আমার কাছে যেটা মনে হয় যে পড়াশোনার মধ্যে ফিরে আসা ফিরে উচিত। আসা যে উচিত যাই জিনিসটা। বলুক, অনেকে হ্যাঁ। বলবে যে 2-3 মাস আনন্দ করো, ফুর্তি করো। একটা মানুষ কিভাবে 2-3 মাস আনন্দ ফুর্তি করতে পারে? জি ভাই। একটা মানুষ কিভাবে 2-3 মাস ঘোরাঘুরি করাইতে পারে? এটা তো একটা স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না রে ভাই। একটা স্বাভাবিক মানুষ চাইলেও পারে না কিন্তু এটা করতে। আরেকটা আমি একটু পয়েন্ট অ্যাড করবো, ভুলে যাবো হয়তো, হ্যাঁ। বলে ফেলতেছি। তো অনেক এসএসসি তে যেটা অনেকে করে, যে ধরেন এসএসসি তে সময় ছিল 2 বছর, বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি দেখছিলাম যে আমরা 9-এ কেউই পড়ি না আসলে, ক্লাস 9-এ 10-এ দেখা যায় লাস্ট 6 মাসে পরেই কিন্তু গোল্ডেন চলে আসে, হ্যাঁ, এবং ইভেন টপ র্যাঙ্কও করে ফেলা এটা পসিবল। কলেজে সম্ভব না।
এটা কিন্তু কলেজে পসিবল না একদমই যে আমি সম্ভব না। 6 মাস লাস্ট 6 মাস পড়লাম, এটা সম্ভব না। কলেজের প্যাটার্নটাকে আমি এভাবে চিন্তা করি ভাই, ধরেন হচ্ছে আপনার একটা, যদি আমি রিক্সার অ্যানালজি ইউজ করি, সেটা হইতেছে আমি একটা কন্টিনিউয়াস প্যাডেল মেরে যাব, তাহলে আমার কিন্তু কষ্টটা হবে কম। বাট আমি একবার থেমে যাওয়া রিক্সাকে আবার প্যাডেল মারবো, আবার অনেক, এটা কিন্তু কষ্ট হবে বেশি। এটা আমি নিজেও দেখেছি, আমি যেহেতু বেশ কয়েকদিন যাবত, বেশ কয়েক বছর যাবত স্টুডেন্ট পড়াচ্ছি, জি এসএসসি তে ভালো রেজাল্ট করা স্টুডেন্ট, ভাই স্টুডেন্ট কিন্তু দুই টাইপের থাকে। একটা টাইপের স্টুডেন্ট থাকে যারা একদম শুরু থেকে রেগুলার পড়াশোনা করে, আরেকটা টাইপের স্টুডেন্ট যারা নিজেকে অনেক বেশি মেধাবী মনে করে, তারা করে কি, আচ্ছা ঠিক আছে লাস্টে 3 মাস পড়বে এবং এসএসসি তে লাস্টে 3 মাস বা 6 মাস পরে র্যাঙ্ক করে ফেলছি, একদম গোল্ডেন এ প্লাস পেয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। ভাই এই জিনিসটা এই HSC তে স্টুডেন্টদেরকে আসলে- কলেজে খুব বেশি ব্যাকফায়ার করে এবং এরা কলেজে খুব খারাপ রেজাল্ট ভাই করে। ধরেন থাকে এরকম ভালো করে, এরকম ধরেন 1000 এর মধ্যে 20-30 জন, মানে এরকম সেটা তো এক্সাম্পল হিসেবে কিন্তু সেটা এক্সাম্পল হতে পারে না, না। এটা একটা এক্সেপশন। এক্সেপশন। আমার কাছে যেটা মনে হয়, এখন একটু যারা রেজাল্ট খারাপ হয়েছে ওদের কিন্তু আমাদের ডিসকাশন করা উচিত। যারা রেজাল্ট আশানুরূপ হয় নাই, আমি তাদের জন্য যেটা বলবো, জি এই তো কয়েকদিন আগে আমি যখন আমার মোহাম্মদপুরে যে আমি অফলাইনে কোচিং এ যখন আমি যেখানে আমি বায়োলজি পড়াই, জি ভাই। তো ওইখানে একটা ছেলে 27 ব্যাচের একটা ছেলে, সে আসছে আমার কাছে, সে রিসেন্টলি ক্লাস করা শুরু করছে, সে আমাকে আসছে, গত পরশু দিনের কথা এটা, জি ভাই। এসে বলতেছে ভাইয়া আমার তো রেজাল্ট 4 পয়েন্ট সামথিং আসে, আমি সঙ্গত কারণে তার নাম প্রকাশ করবো না, অবশ্যই ভাই, হ্যাঁ। তো আমার রেজাল্ট এরকম 4.7 বা এরকম আসে, আমি এখন কি করব, আমি তখন ভালো কলেজও পাবো না, আমার তো ইচ্ছা ছিল যে ফিউচারে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার, আমি এখন কি করব। তো এই যে তুমি যে কথাটা মাত্র বললা যে আসলে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই মার্কটা ম্যাটার করে না, তো এখন আমি তাকে কি উত্তর দিব, আমি কিছুক্ষণ ভাবলাম তাকে আমার কি উত্তর দেওয়া উচিত। দেন আমি তাকে বললাম যে তোমার যা চলে গেছে সেটা চলে গিয়েছে ভাই, আমার তো কোনো টাইম মেশিনে নাই যে টাইম মেশিনে যে আমরা আগেরটাকে ফেরত দিয়ে আসতে পারবো, আমাদের কাছে সেটা নাই, কিন্তু আমাদের কাছে সামনের সময়কে কি করার সুযোগ আছে, ইউটিলাইজ করার সুযোগ আছে। তো আমার তার কাছে মেসেজটা এটাই ছিল, তাকে আমি জাস্ট 2টা পয়েন্ট মনে রাখতে বলছি, যে আগে সবকিছু ভুলে যাও, নাম্বার 1 পয়েন্ট, আগের দিন তুমি ফেরত আনতে পারবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সামনে তোমার কলেজটাকে তুমি খুব সুন্দর করে চুজ করে একদম শুরু থেকে তুমি তোমার গোল নিয়ে আগাও। তোমার কলেজ লাইফে কি হয় সেটা বুঝতে 2-3 মাস টাইম লেগে যাবে, কলেজের সাথে অ্যাডজাস্ট করতে 2-3 মাসের মতো টাইম লেগে যায়, তারপর থেকে তুমি তোমার ইঞ্জিনিয়ারিং গোল নিয়ে আগাও। যদি সেই ইঞ্জিনিয়ারিং এর জন্য আমার কাছে সাজেশন নিতে আসছিল, বাট আমি তাকে বলেছি যে তুমি এখন থেকে শুরু করো ভাই, তোমার যেটা রেজাল্ট খারাপ হয়ে গেছে সেখানে তোমার আসলে করার কিছু নাই। বাট আমি আমার মেডিকেল পার্সপেক্টিভ থেকেই বলি যে একটা স্টুডেন্ট রেজাল্ট খারাপ করার পরে 4.7 বা 4.5 যদি পায়, মেডিকেলে সে কয়েক নাম্বার একটু হয়তো বা তার একটু কমবে, এটা খুবই অল্প, এটা খুবই অল্প। তার কিন্তু কলেজে জিপিএ 5 পাওয়ার সুযোগ আছে। কলেজে সে যদি জিপিএ 5 পায়, তাহলে এসএসসির কারণে হাতে গোনা 4-5টা মার্ক তার হয়তো বা কাটা যাবে। 4-5 মার্কের জন্য তার আসলে মেইন মেডিকেল ভর্তি পরীক্ষায় একটু হয়তো বা সে পিছাবে, বাট সেখানে সে যদি ভালো করে প্রস্তুতি নেয়, এফোর্টটা দিলে কিন্তু হয়ে যাবে, তাহলে কিন্তু তার মেডিকেলের চান্স কেউই আটকাতে পারবে না। আমাদের সাথে অনেক স্টুডেন্ট পড়েছে যার এসএসসি তে জিপিএ 5 নাই, মেডিকেলে সে কিন্তু পড়ছে। আই থিংক তুমিও এগ্রি করবা যে এরকম থাকতে পারে অনেক স্টুডেন্ট, তুমি তো পড়িয়েছো, যে তার এসএসসি তে বা এইচএসসি তে জিপিএ 5 নাই, বাট সেটা ভালো। আমি আমার কিন্তু একটা ফ্রেন্ডের উদাহরণ দিব। আমার একটা ফ্রেন্ড আছে, এইটা ও আমার সাথে কলেজে পরিচয় হয়েছে, চিরাং কলেজে ছিল না, আমরা তো অনেক জায়গায় তখন অফলাইনে কোচিং করতাম, একটা ম্যাথ কোচিং করতে গেছিলাম। তো ওইখানে যেটা হইতো যে আমি দেখতাম যে ছেলেটা খুব চুপচাপ থাকতো, মানে আর যেটা হইতো যে আমিও তো, আমার স্কুল ছিল চিরাং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, তো দেখা যাইতো হচ্ছে যে আমাদের এখান থেকেও চিরাং কলেজে খুব ছেলেপেলে কম, মানে স্কুল থেকে টিকসে কম, আর আমাদের ওরকম ফ্রেন্ডও কোচিংয়ে থাকতো না। তো দেখা যেত কি আমরা একটু পিছনে বসতাম, যেহেতু আমাদের ফ্রেন্ড সার্কেল এরকম নাই, র্যান্ডম মানুষের সাথে আমাদের বসতে হইতো। আমি একটা ছেলেকে সবসময় লক্ষ্য করতাম, ও কারোর সাথে কথা বলতো না, চুপচাপ মানে ক্লাস ফলো করতো। তো প্রথমে 1 মাস অবজার্ভ করলাম, রেগুলারলি বসতাম, বাট খুব একটা কথা হইতো না। তো পরে একসময় আস্তে আস্তে কথা স্টার্ট হয়েছে, পরে জানতে পারছি কি ও এসএসসি তে মাত্র 4.0 পাইছিল। আচ্ছা, এক্সাক্টটা মানে 4.0 থেকে 4.1 এর মধ্যে, আমার যতটুকু মনে আছে 4 বলছিল আমাকে, ছিল আর কি, হ্যাঁ এ ছিল, যতটুকু মনে আছে 4 বলছে আমাকে। তো দেন আস্তে আস্তে আমাদের ফ্রেন্ডশিপ বাড়লো, ছেলেটার নাম রুবায়াত ছিল। তো দেন ও কিন্তু এইচএসসি তে গোল্ডেন প্লাস পাইছে, মাশাআল্লাহ। এবং ভাই এইচএসসি তে কিন্তু বৃত্তিও আসছিল, এবং ও চুয়েটের মেকানিক্যাল থেকে গ্রাজুয়েট হয়েছে, মাশাআল্লাহ। মানে জিনিসটা হচ্ছে দেখেন যে এসএসসি তে কিন্তু রেজাল্ট খুব খারাপ ছিল, বলে কিন্তু কামব্যাক, রিয়েল এবং কামব্যাক। ও কিন্তু আমি দেখতাম কারোর সাথে কথা বলতো না, মানে নিজে নিজে চুপি চুপ, মানে একদম, কারণ ঢাকঢোল যদি কেউ পিটায়, মানে এটা আসলে ওর ফ্রেন্ড ওকে ডিমোটিভেট করবে, ও চুপচাপ মানে পড়াশোনা করে গেছে, রেজাল্ট কিন্তু খুব ভালো পাইছে। আমি আমার একটা কোন বাস্তবতা বলি, আমার যখন রেজাল্ট দিল, এসএসসি রেজাল্ট দিল, আমার কিন্তু আমাদের সময় সামাজিক বিজ্ঞান ছিল, যেটাকে এখন বলা হয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে সাবজেক্ট, আমার কিন্তু এখানে এ+ মিস গেছিল এসএসসি তে। তো আমার কিন্তু এসএসসি তে কিন্তু গোল্ডেন ছিল না, জিপিএ 5 ছিল বাট গোল্ডেন ছিল না। এন্ড
আমার ফ্যামিলিতে থাকে না, ফ্যামিলিতে তো অনেক রকমের মানুষ থাকে। আমার মা আমাকে ওই সময় সাপোর্ট করেছিল, আমার খালা ওই সময় আমাকে সাপোর্ট করেছিলেন, বাট সবাই তো আর একরকম না। আমার এই কথাটা অনেক মানুষের কাছে শুনতে হয়েছে, এবং কষ্টের বিষয় হচ্ছে আমার ফ্যামিলি 80% মানুষের কাছে এই কথাটা শুনতে হয়েছে যে এসএসসি তে জিপিএ 5 পায় নাই, এইচএসসি তে পাবেই না। কারণ এসএসসি তে গোল্ডেন পাইলে তারা যে এসএসসি তে জিপিএ 5 পায় না, ওর তো এসএসসি তে জিপিএ 5 আসে নাই, ও আর কলেজে কি পাবে না, গোল্ডেন পাবে না। আই এম এ স্টুডেন্ট, আমার এইচএসসি, আমি 2016 সালে এইচএসসি পরীক্ষা দিই, কলেজে পরীক্ষা দিই, এবং আমার কিন্তু সবগুলো সাবজেক্টে এ প্লাস ছিল, এবং আমার কিন্তু সায়েন্সের সবগুলো সাবজেক্টে উইথ আইসিটি 90-র উপরে মার্ক ছিল। তো আমি আমার ওই কথাগুলোকে আমি আমার এনকারেজ হিসেবে নিয়েছিলাম যে দেখো ভাই, আমাকে বলছে যে যেই ছেলে স্কুলে গোল্ডেন পাই নাই সে তো কলেজে এ প্লাসই পাবে না। এবং আমি এই গল্পটা আমার ওই অফলাইনে আমার স্টুডেন্টকে আমি বলেছিলাম যে দেখো বাবা, আমাকে কিন্তু এভাবে বলেছিল, আমি তখন তাকে আমার রেজাল্টটা বের করে দেখাইছি, দেখো আমার সায়েন্সের সবগুলো সাবজেক্টে 90-র উপরে করে, এবং বাংলা ইংলিশে আমার 80-র উপরে নাম্বার, এবং আমি কিন্তু সবগুলো সাবজেক্টে এ প্লাস পাইছি। সো ওইটাই ছিল আমার ওই স্টুডেন্টের প্রতি দেওয়া মোটিভেশনটা, যে ভাইয়া দেখো, তোমাকে এখন যারা যারা বলছে তোমার দ্বারা হবে না, এরকম যদি বলে, তুমি জাস্ট কথাটা মনের মধ্যে রাখো, তুমি তোমার কাজ করে যাও। এবং তুমি যে গল্পটা হিমেল মাত্র বললা, সেম জিনিস এক্সাম্পল আমি কিন্তু বুঝতে পারছি এসএসসি তে কিন্তু আমার কাছে যেটা আরেকটা জিনিস যেটা মনে হয় ভাইয়া, যে আসলে গার্ডিয়ানদের কিন্তু রেসপন্সিবিলিটি এখানে অনেক। আমার কাছে যেটা মনে হয় যে গার্ডিয়ানরা একটা প্রেশার ওদের উপর চাপায় দেয়, যে না জানতেও বা অনেকে জেনেও যে পড়াচ্ছি, ওই তো আমাকে ইনকাম করে করবে, আমাকে একটা এক্সপ্রেশন থাকে, এটা আমাদের বাংলাদেশ সোশ্যাল সার্কামস্টেন্সেস থেকে একটা এক্সপেকটেশন থাকে, ছেলে মেয়ের পেছনে এত ইনভেস্ট করতেছি, ছেলে মেয়ে আমাদের বুড়ো হলে দেখবে। ব্যাপারটা হচ্ছে যে ছেলে যদি বুয়েটে পড়ে, ছেলে যদি ঢাকা মেডিকেল পড়ে, তাহলে আমি একটু আলাদা একটা আমার সমাজে একটা প্রেস্টিজ বাড়বে যে আমার ছেলে মেডিকেলে পড়ে। বাট এইটা আমার কাছে কেন জানি মনে হয় যে এটা আসলে করা উচিত না। এটা একটা স্টুডেন্টের জন্য কি পরিমাণ মেন্টাল প্রেসার। জি, আবার ধরেন যে এসএসসি তে অনেকেই এবারতে এ প্লাস মিস করলো, তো এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে গার্ডিয়ানদের আসলে এই ক্ষেত্রে খুব কিন্তু ওদের প্রতি মানে যত্নবান হওয়া উচিত, যে ওদের কোনো বোঝা পায় না দিয়ে ওদের যে কোথায় ভুল হয়েছে সাথে ডিসকাশন করা উচিত, ওদেরকে আরেকটু মোটিভেট করা উচিত। আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, যে ওদের উপর যেন কোনো প্রেশার চাপায় না দেয়, যে ঠিক আছে কোনো সমস্যা নাই, এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে, হ্যাঁ এই একটা কথা যে ঠিক আছে বাবা, তুমি চেষ্টা করছো, হ্যাঁ তুমি তোমার চেষ্টা করছো, সমস্যা নাই, হয় নাই। এইটা যে একটা স্টুডেন্টের জন্য কতটা রিলিফ দেয়, যে সেই স্টুডেন্ট তার অবস্থা কি হয় যে আমি আবার শুরু করব ভালো করে। তাকে যদি আমি ডিমোটিভেট করি, তুমি কি করবা, তোমার দিয়ে হবে না, তোমার ফ্রেন্ড ওইটা পাইছে, হ্যাঁ তুমি ওর পা ধোয়া পানি খাও, এইটা যে কতটা যে ক্ষতি করে, যে পা ধোয়া পানি খাওয়া, এই কথাটা এমন একটা অবস্থা, মাঝে মাঝে অনেকে মজা করে, মানে মজা এবং তাচ্ছিল্য করে বলে পা ধোয়া পানির কথাটা এত বেশি প্রচলন হয়ে যায়, পা ধোয়া পানির ব্যবসা করলে মনে অনেকে বড়লোক হয়ে যাবে। এটা কিন্তু মানে আইরনি করে কথাটা বলছে, তাচ্ছিল্যের জন্য কিন্তু বলা হয়েছে, বাট এটা যে একটা স্টুডেন্টের জন্য কতটা ক্ষতি করে, আমি তো দেখছি আমার ছেলে মেয়ে চেষ্টা করছে, এটা আমার চোখের সামনে হয়েছে, যে একটা ছেলে বা একটা মেয়ে সারা দিন না চেষ্টা করে এসএসসি পরীক্ষা দিছে, তারপর তার রেজাল্টটা ভালো হয় নাই, তাকে যদি এখন আমি কথা শোনাই, এটা তো খুবই অমানবিক। আমার কাছে মনে হয় যে ভাইয়া, মানে স্টুডেন্ট মানে ছেলে মেয়েদের সাথে এটা আসলে যতটা ক্লোজ হতে পারবে, কেয়ার নিতে পারবে, ততই আসলে ওরা একসময় কি জিনিসটা হচ্ছে যে ওরাই তো একসময় ওদের বাবা মাকে মানে সেবা যত্ন করবে, বাট যত ছোট বয়সে যত দাগ লেগে যায় মনের মধ্যে, কষ্ট পেয়ে যায়, এটা আসলে থেকে যায়। এবং আমি খুব স্ট্রিক্টলি বলি, গার্ডিয়ানরা আমার থেকে বড়, যেহেতু আমি অফলাইনে কাজ করি, যেদিন রেজাল্ট হয় তার আগের দিনই স্টুডেন্ট, আমার একটা ব্যাচে ক্লাস ছিল, তো রেজাল্ট হওয়ার আগের দিন অর্থাৎ 9 তারিখে একটা ক্লাস ছিল আর কি। তো অনেক যেহেতু নতুন নতুন ক্লাস শুরু হয়েছে, গার্ডিয়ানরা আসে, স্টুডেন্টের সাথে আসে প্রথম। তো ছুটির সময় ওইখানে অনেকজন গার্ডিয়ান ছিলেন, আমি কিন্তু তাদেরকে এভাবে বলেছি, দেখেন আঙ্কেল আন্টি খবরদার, আমি এইভাবেই বলছি, খবরদার, এই ওয়ার্ডটা আমি ব্যবহার করছি, জানি জিনিসটা আসলে বড়দের সাথে এভাবে বলা যায় না, আমি বলছি খবরদার আন্টি বা আঙ্কেল, ওদের সাথে কালকে যাই রেজাল্ট হোক খারাপ ব্যবহার করবেন না, কারণ আপনার খারাপ ব্যবহারে ওর আশা ভরসা এবং ওর মনোবল একদম ভেঙে যাবে। খবরদার ওদের সাথে খারাপ আচরণ করে ওদের মনোবল ভাঙবেন না। হয়তোবা আপনার ছেলে মেয়েটা পড়াশোনা করছে, বাট কোনো একটা কারণে তার রেজাল্টটা ভালো হয় নাই, হয়তোবা আপনার ছেলে মেয়ে মেডিকেল বা বুয়েটে পড়ার জন্যই হয়তোবা তার এই পৃথিবীতে আসা হয় নাই, অন্য একটা ভালো কাজের জন্য তার হয়তোবা আসা হয়েছে, সেটাকে খুঁজে বের করেন। সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে না, সে অন্য একটা কাজে অনেক ভালো কিছু করবে এবং আপনার নাম আরো উজ্জ্বল করবে। সুতরাং খবরদার তার মনোবল ভাঙবেন না, কারণ এই সময় আমরা অনেক খারাপ স্টোরি তো শুনি, অনেক কিছুই তো হয়, অনেক স্টুডেন্টের লাইফ নষ্ট হয়ে যায়, অনেকে নিজের লাইফ শেষ করে ফেলে। হ্যাঁ ভাই, এটাই আমার কাছে আরেকটা যেটা মনে হয় ভাই, এটা তো গার্ডিয়ানের তো কিছু রেসপন্সিবিলিটি আছেই, যে ওদের সাথে যেন মোটিভেট করে।
স্টুডেন্টদেরও কিন্তু অনেক বড় কমিটমেন্ট এখানে আসলে আছে, যে ও যদি দেখে যে আমার এসএসসি রেজাল্টটা খারাপ হয়েছে, একটা জিনিস হচ্ছে আমরা তো সবসময় চাইবো যে আমাদের বাবা আমাদেরকে নিয়ে প্রাউড করুক, বাট আমি দিতে পারি নাই কোনো কারণে এসএসসিতে, তাহলে আমার কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ কিন্তু এইচএসসিতে আমি যেন ভালো করে আমার বাবা মাকে প্রাউড করতে পারি। এখন আমি আমার বাবা মাকে এখন যদি আমি ইনকাম করে দিই, সেটা থেকেও বাবা মা বেশি খুশি হবে যদি আমি একটা ভালো জায়গায় টিকি বা একটা ভালো রেজাল্ট যদি করতে পারি। আমার মনে হয় যে প্রতিটা স্টুডেন্টেরও এইটা আসলে একটু মাথায় রাখা উচিত যে হ্যাঁ আমার এসএসসিতে রেজাল্ট খারাপ হয়েছে, বাট এটাই কিন্তু জীবনের শেষ না। এইচএসসিতে যদি আমি রেগুলার, যে আমি যেটা বলবো ভাইয়া, যে আমাদের যে সাইকেল, আপনি আপনার বায়োলজি সাইকেল, আমাদের এসিএস এর ফিজিক্স সাইকেল, ম্যাথ সাইকেল, কেমিস্ট্রি সাইকেলে আমরা আসলে স্টুডেন্টদেরকে এমনভাবে কেয়ার করে পড়ানোর চেষ্টা করতেছি যাতে তার আসলে অন্য কোনো মানে তার জন্য প্যারা না হয়। রাইট, সে জাস্ট ক্লাস ফলো করবে, প্র্যাকটিস করবে, তার আসলে হয়ে যাবে। এবং আমরা যে পরিমাণ ক্লাস অনলাইনে দেই, জি অনলাইনে একটা চ্যাপ্টারের পিছনে আমরা যতটুকু টাইম দিই, যতগুলো ক্লাস দেই, জি, এই পরিমাণ ক্লাস তো আই থিঙ্ক অফলাইনে সম্ভবই না। না সম্ভব না ভাইয়া। আর এটাই ভাইয়া যে অনলাইনে একটা আরেকটা সুবিধা হচ্ছে যে কোনো কারণে যদি অসুস্থতার কারণে একটা ক্লাস মিস হয়ে যায় লাইভে, সে কিন্তু রেকর্ড করে ফেলতে পারতেছে, বাট অফলাইনে কিন্তু সে আসলে শুধু একটা এবং কম। তুমি খরচের কথাটা চিন্তা করো না, অফলাইনে প্রতি মাসে এক এক সাবজেক্টের পিছনে খরচ হয় 2000 টাকা মিনিমাম। জি ভাই। এবং অনেক জায়গায় আছে কোর্স সিস্টেমে কিন্তু হ্যাঁ, দেখা যায় এখন বেশিরভাগ ক্ষেত্রে আছে, সে কোর্সে কিন্তু 14 থেকে 15,000 টাকা এমনকি 16,000 টাকা লাগে একটা ইয়ারে। জি ভাই। আর সেখানে আমাদের অনলাইনে জাস্ট 6,000 টাকায় সে তার পুরো কলেজের একটা সাবজেক্ট কমপ্লিট আসলে 6000 দেওয়া লাগতেছে না, মানে সাইকেল ওয়াইজ 1000 করে, এবং সেই 6,000 কিন্তু একেবারে দেওয়া লাগে না, 1000 করে 1,000 করেই 2 মাস পর বা 1.5 মাস পর বা 3 মাস পর হয়ে যায় অনেকে। তো খরচও তো অনেক কম, রেকর্ডও থেকে যাচ্ছে। আর ইভেন ভাইয়া ব্যাপারটা হচ্ছে কি, আমাদের তো সাইকেল করাতে মেগা এক্সাম থাকে, উইকলি এক্সাম থাকে, প্রাইজ মানে জিতা কিন্তু সুযোগ আছে। প্রাইজ মানে এটা কিন্তু এমন না যে একটা স্টুডেন্ট কিন্তু চাইলে তার একাডেমিক খরচটা কিন্তু সে একটা এক্সামে টপ করলে কিন্তু হয়ে যাচ্ছে, উঠে আসতেছে, সেটা কিন্তু অপরচুনিটি আমরা দিচ্ছি থাকে। এটা কি ভাই, আমার কাছে যেটা মনে হয় যে গার্ডিয়ানদেরও এই ব্যাপারগুলোতে সতর্ক থাকা উচিত, যে স্টুডেন্টদের রেজাল্ট খারাপ করে যেন ওদেরকে একটু মোটিভেট করে, বাট স্টুডেন্টদেরও কিন্তু আরো দায়িত্ববান হইতে পারে, রেসপন্সিবল হইতে হবে, যে আমার রেজাল্ট খারাপ হয়েছে কোনো সমস্যা নেই। হালি এক্সাম্পল আছে ভাই, যে এসএসসি তে রেজাল্ট খারাপ করে এইচএসসি তে অনেক বেশি ভালো কামব্যাক দিছে। এটা কিন্তু আসলে পসিবল ভাই জিনিসটা। আমি তো অনেক অনলাইনের প্রচার করছি, আবার আমি এখানে মাঝখানে দুইবার অফলাইনের কথা বলেছি। এই প্রশ্নটা আমাকে অনেকে করে, আপনি অনলাইনে এত ভালো ভালো বলেন, তাহলে আপনি কেন অফলাইনে পড়েন? আমাকে অনেকে প্রশ্নটা করে, তখন আমার উত্তরটা থাকে এরকম যে যেই স্টুডেন্টটা আমার অফলাইনে আসে তাকে আমি জিজ্ঞেস করি তুমি কি অনলাইনে করতে পারো? ম্যাক্সিমাম স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয়, সে যে অনলাইনে পারে তাকে আমি না করি। অফলাইনটা সেই স্টুডেন্টের জন্য প্রযোজ্য যারা আসলে অনলাইনে ইউজ টু হতে পারে, তাদের জন্য অফলাইন ঠিক আছে। বাট আমি মনে করি যে স্টুডেন্ট অনলাইনে পারে পড়তে, তার অফলাইনে যাওয়া উচিতই না। এই সময় নষ্ট করে দেওয়া উচিত না। আমাদের মনে হয় চোখের সমস্যা থাকে বা দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকাইতে পারে না, মনোযোগ রাখতে পারতেছে না বা এরকম, তো তাদের জন্য ঠিক আছে অফলাইন। বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট চাইলে অনলাইনে পড়তে পারে। এবং ঢাকার বাইরের স্টুডেন্টের জন্য তো অফলাইন, ঢাকায় আসা, ঢাকায় এসে আমি ভালো কলেজে পড়বো, আমার মনে হয় এটা কোনো মানে হলো যে এক্সেপ্ট একটা কথা প্রথমেই বললাম, কারো যদি মনে খুবই ইচ্ছা থাকে, ওই ইচ্ছার বিরুদ্ধে একটা কথা আছে না, শখ থাকলে ইচ্ছা থাকলে সেটা পূরণ করতে হয়, কারণ তা নাইলে কিন্তু মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে, হাই আমি পারলাম না। হিমেল, আমি একটা প্রশ্ন আমি এখানে করবো, সেটা হচ্ছে যে যারা এই যে রেজাল্ট আশানুরূপ করতে পারে নাই, তারা কি এখনই শুরু করবে নাকি তাদের কলেজ শুরু হওয়ার পরে শুরু করা উচিত? তাদের তো ভাইয়া ৮-৬ বেঁধে এখনই শুরু করা উচিত, কারণ একটা তো খারাপ হয়ে গেছে, পিছলাই গেছে জিনিসটা, বাট যত তাড়াতাড়ি সে বুঝতে পারবে যে আমি পিছলাই গেছি, ট্র্যাক থেকে সরে গেছি, যত তাড়াতাড়ি ট্র্যাকে ফিরত আসতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তার জন্যই বেনিফিট আসলে। তার মানে মোদ্দা কথা হচ্ছে রেজাল্ট তোমার আশানুরূপ হোক বা না হোক, তুমি টাইম নষ্ট করো না, কথায় কান দিও না যে 2-3 মাস ঘোরো, আড্ডা দাও। যে যত কিছুই বলুক ভাই, আমার কাছে যেটা মনে হয় যে এখন পারফেক্ট টাইম যে আসলে জিনিসটা শুরু করে দেওয়া। কারণ কলেজ শুরুর আগে যদি সে অন্তত এক চ্যাপ্টারের 70% বা 60% শেষ করে যেতে পারে, সে দেখবেন একটা ভালো কিন্তু একটা ফ্লো পেয়ে যাবে। হ্যাঁ, যেহেতু কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো বড়, তো কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টারে 70% শেষ করা মানে অন্য সাবজেক্টের 2-3 চ্যাপ্টার শেষ হয়ে গেছে জিনিসটা। আমি বায়োলজির ক্ষেত্রে একই কথা বলি, যে যদি কলেজ শুরুর আগে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোর একটা করে চ্যাপ্টার যদি শেষ করতে পারে, কলেজে সে অন্যদের থেকে অন্য রকমের একটা ভালো লেভেলের পারফরমেন্স সে পাবে, তার রেজাল্ট সব দিক থেকে আগায় থাকবে, তার কনফিডেন্সটা ভালো থাকবে। এই কথা আমি সবসময় বলি, এটা অনেকেই বুঝতে চায় না। একটা কলেজে যে যদি আমার সেই কলেজ লাইফ কি, কলেজের পড়াশোনা কেমন, এটা বুঝতে যদি 2 মাস সময় চলে যায়, তাহলে আমি আমার তো এই সংক্ষিপ্ত টাইমের মধ্যে 2 মাস সময় এমনি, এটা আসলে ভাইয়া পরে ক্যাচ আপ করতে খুব প্রবলেম হয়ে যায় ভাইয়া। তাহলে এখন যেহেতু আমাদের সাথে বেঁচে, আমরা তো আসলে অনেক গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, এবং ভালো রেজাল্ট করলে ওরা কি করবে, খারাপ রেজাল্ট করলে ওরা কি করবে, ওটা আমরা বলছি। তাহলে ভাইয়া ওদের যে কলেজের ভর্তি কার্যক্রম, এটা কবে শুরু হইতে পারে
এটা একটু যদি আইডিয়া দিতেন। কলেজ ভর্তির ব্যাপারটাই এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। কলেজ ভর্তির ব্যাপারে আমি প্রথমে একটু বলি, কলেজ চুজ করাটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। কারণ কলেজ চুজ করার ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রথমত সমস্যা হচ্ছে ব্যাপারটা অনলাইন। ঢাকা বা যদি মডার্ন শহর শব্দটাই ব্যবহার করবো, যেগুলো মডার্ন শহর আর কি, সেখানকার বাচ্চা কাচ্চারা হয়তো বা এই ব্যাপারটা অনেকে বোঝে অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, বাট অনেকে কিন্তু এটা বোঝে না। অনেকে কিন্তু ওই যে সাইবার ক্যাফে যেটা থাকে বা হচ্ছে এখানে আবেদন করা যায়, হ্যাঁ তারা ভালো কাজ করছে, তারা আবেদন করতে হেল্প করতেছে, বাট ওখানে আবার অনেক মিস্টেকও কিন্তু হয়ে যায়। হ্যাঁ, ওদের উপরই কিন্তু আমার বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ডিপেন্ডেন্ট। আমার যেটা মনে হয় যে ঢাকার বাইরে ম্যাক্সিমাম জেলা শহরে কিন্তু ওই যারা আবেদন করে দোকানে, তাদের প্রতি কিন্তু বেশি ডিপেন্ডেন্ট। এখন যে দোকানে আবেদন করে সে কি জানে আমার অবস্থা কেমন? সে কিন্তু আমার অবস্থা কেমন জানে না। তো এখানে একটা প্রবলেম। তো কলেজ সিলেকশনের ব্যাপারটা ম্যাক্সিমামই বোঝে না কেমনে করা উচিত, এবং আনরিয়েলিস্টিক ভাবে কলেজ চুজ দেওয়া শুরু করে, যেটা আসলে রিয়েলিস্টিক না। প্রথমত এখানে বুঝতে হবে যে আমার মার্ক কত, আমার গত বছরের মার্কটা আগে দেখতে হবে যে আমার মার্ক 1100 সামথিং, বা আমার মার্ক 1200, বা আমার মার্ক 1000 বা 1000 এর নিচে। সেই মার্কে আমি যেইখানে অ্যাপ্লাইটা করবো, আইদার সেটা ঢাকা অথবা ঢাকার বাইরে। আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছি, ক্যাটাগরি দুইটা, ঢাকার ভিতরে, ঢাকার বাইরে। তো ঢাকার বাইরের জন্য এক ধরনের সাজেশন, ঢাকার ভিতরের জন্য কিন্তু আরেক ধরনের সাজেশন। তো আমাকে আগে বুঝতে হবে আমি কোন জায়গায় থাকবো, সেই জায়গার মার্ক গুলাকে দেখে তারপর আমার অ্যাপ্লাই করা উচিত। আমি এমন এমন কলেজ হুজু করে বসে দিয়ে ফেললাম যে কলেজ আমার মার্কের মধ্যে আসেই না, তাহলে তো আমার প্রথম চয়েসে আসবেই না। এবং নিয়ম হচ্ছে যে প্রথমবার যখন কলেজ চয়েসটা দিতে হয় তখন মিনিমাম 5টা কলেজের নাম দিতে হবে, মিনিমাম 5টা, এবং সর্বোচ্চ 10টা কলেজ সিলেকশনে দেওয়া যায়। এবং সেখানে সিলেকশনটা কিভাবে হবে, প্রথমে মার্ক দেখে ডিস্ট্রিবিউট করা হবে। মার্ক দেখার পর তারপর তার চয়েসটা দেখা হবে, এবং তারপর অ্যাভেবিলিটি। তাহলে প্রথমে তার মার্ক দিয়ে কাউন্ট হবে। তো দেখা যায় যে ঢাকার মধ্যে যে ভালো কলেজগুলো যেগুলো ডিমান্ড বেশি থাকে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম যারা ভালো রেজাল্ট করেছে, ভালো মার্ক পেয়েছে, সেখানেই কিন্তু সেই রেজাল্ট গুলো চলে যায়। তো দেখা গেল আমি ধরলাম এবার হাইয়েস্ট মার্ক হচ্ছে 1280, কথার কথা বললাম 1280 বা 1285। তো ঢাকার যে টপ কলেজ যেগুলো বলি, সেখানে কতগুলো সিট থাকতে পারে? 10 থেকে 12,000। 10 থেকে 12,000 বেশি তো না। এখন 1280 আমার যদি হাইয়েস্ট রেজাল্ট থাকে এবং 1260 পর্যন্ত যদি এই 10,000 সিটের মধ্যে চলে আসে, 1260-এর মধ্যেই তো এই 10,000 সিট চলে গেল। এখন কারোর রেজাল্ট হচ্ছে 1240 বা 1100, সে যদি ওই টপ কলেজগুলো সিলেকশনে দেয়, সে কি কলেজ পাবে? সে তো অবশ্যই কলেজ পাবে। অনেকে এই ভুলটা করে, হুজুকের বসে দিয়ে দেয়। এই ধারণাটা তো আগে থাকতে হবে যে এই কলেজে গত বছর কতর মধ্যে সিলেকশন হয়েছে। তো এটা নিয়ে আমি পার্টিকুলার একটা ভিডিও আমি পরে বানাবো, কত মার্কের মধ্যে গত বছর হয়েছিল বা কিভাবে হয়েছিল। বাট আগে দেখতে হবে যে আমার সেই কলেজের মধ্যে আসে কিনা, তারপর আলোচনাটা আসে ঢাকার মধ্যে না ঢাকার বাইরে। ভাইয়া আমি আগেই বারবার বলেছি, একটু আগে আমি কথাটা বলেছি যে তুমি যদি ঢাকার বাইরে থাকো, তোমার হুজুগের বসে ঢাকা আসার দরকার নেই। ইন কেস যদি তোমার খুব ইচ্ছা না থাকে যে আমি রাজুকে পড়বো বা নরডেমে পড়বো, যদি খুব ইচ্ছা থাকে তুমি অ্যাপ্লাই করো, কোনো সমস্যা নেই। বাট এরকম যদি আহামরি ইচ্ছা না থাকে, এখন হুজুগের বসে অন্যের কথায় কান দিয়ে ঢাকা আসার দরকার, তুমি অনলাইনে করতে পারবা। সো তুমি তোমার যে এলাকাটা আছে, তুমি যে এলাকায় বড় হইছো, সেই এলাকায় থাকো, সেই এলাকার ভালো কলেজে তুমি ভর্তি হও। ভালো কলেজ কেন দরকার পড়ে? ভালো কলেজ দরকার পড়ে পরিবেশটার জন্য, কম্পিটিশনটার জন্য। আমি ওই জন্য বলবো তুমি ভালো কলেজ চেষ্টা করো। ভাই তোমার ভালো রেজাল্ট আসে, তুমি কেন ভালো কলেজ চেষ্টা করবে? করো। তো সেইখানে তুমি অবশ্যই প্রথম তোমার টার্গেট থাকবে তোমার বাসা, তুমি যেখানে থাকো সেখান থেকে 2 থেকে 3 কিলোমিটার রেডিয়াস, অর্থাৎ তুমি যদি এই মাঝখানে থাকো সেখান থেকে 2 থেকে 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে তুমি তোমার কলেজটা চুজ করো। ইটস বেটার যে তুমি সেখান থেকে হেঁটে যেতে পারো, তাহলে আরো ভালো, অথবা রিক্সায় দূরত্ব। আমি সবসময় রিক্সার দূরত্বকে খুব প্রেফার করি। রিক্সার দূরত্বে যেখানে যাওয়া যায়, তুমি রিক্সার দূরত্বে 2 থেকে 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে তুমি কলেজ চুজ করো। ঢাকার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। ঢাকায় তুমি যেখানেই থাকো না কেন, তুমি ধারে কাছে কলেজ চুজ করো। এখন তুমি থাকো পুরান ঢাকা, আমি ঢাকায় চলে আসলাম, ঢাকার বাইরের আলোচনা তো শেষ, তুমি তোমার ধারে কাছে কলেজ সিলেক্ট করো। এখন ঢাকার মধ্যে আসি, তুমি থাকো পুরান ঢাকা। পুরান ঢাকায় থেকে তোমার শখ হচ্ছে তুমি আদমজিতে পড়বা, বা তুমি রেসিডেন্সিয়ালে পড়বা। ভাই তোমার আসতে কতক্ষণ টাইম লাগবে? তোমার তো আসতেই প্রতিদিন 2 থেকে 4 ঘন্টা টাইম চলে যাবে, ঢাকার যে জ্যাম। এখন তোমার ইচ্ছা নরডেম কলেজে পড়া, আর নরডেম কলেজে পড়া তোমার ইচ্ছা, তুমি থাকো সাভারে, সাভার থেকে বাসে করে প্রতিদিন নরডেম কলেজে তুমি পড়বা। হ্যাঁ, নরডেম কলেজে তারা পড়তে পারবে যারা নরডেম কলেজের 2 থেকে 3 মিটার, এখন তো ভাই মেট্রো হয়ে গেছে, মেট্রো। রাইট, আমি এটাই আসতে যাচ্ছিলাম যে কেউ যদি মিরপুরে থাকে বা কেউ যদি উত্তরা থাকে এবং মেট্রোর স্টেশনের ধারে কাছে থাকে, সে যাক নরডেম কলেজে। সো তুমি হিসাব করবে যে তোমার কলেজে যাইতে কতটুকু টাইম লাগে। প্রথমত আমি ভালো সিস্টেম, রিক্সার দূরত্বে যাওয়া যায় কিনা, দ্যাটস ভেরি নাইস। রিক্সার দূরত্বে যদি যাওয়া না যায়,
তাহলে তুমি যেটা করো যে যেখানে তুমি যেতে পারবা বাসে 20 থেকে 25 মিনিটের মাঝখানে, অথবা মেট্রো থেকে যদি যাও, যখন মেট্রো থেকে ঢাকার এক মাথা থেকে আরেক মাথায় 30 মিনিটে চলে যাওয়া যায়। এর বাইরে ভাই হুজুকের বসে আমার আদমজিতে পড়তেই হবে, আমার রেসিডেন্সিয়ালে পড়তেই হবে, ভাই এর থেকে ভালো ভালো কলেজ তো আছে, তুমি সেখানে চেষ্টা করো না। তুমি কেন কলেজ চোজের বেলায় এরকম একটা ভুল ডিসিশন নিবা? সো কলেজ চোজ তোমাকে আগে করে রাখতে হবে। কলেজে যখন অ্যাপ্লাই করা শুরু হয়ে যায়, আমি তোমার প্রশ্নে আসতেছি এখন যে কলেজে অ্যাপ্লাইটা আমি কিভাবে করবো। কলেজ যখন অ্যাপ্লাই করা শুরু হয়ে যায় তখন স্টুডেন্টের মাথায় একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়ে যায়। আগে থেকে কোনো খোঁজ খবর নেয় না, তখন প্যানিক করতে থাকে, কোথায় করবো কি করবো, এবং আরেকজনের কাছে জিজ্ঞাসা করে। ভাই আরেকজন তো তোমার চয়েস জানে না, আরেকজন তো তোমার টেস্ট জানে না, তাই না? তুমি আরেকজনের টেস্টে খাবার খাবা না, তুমি আরেকজনের টেস্টে তুমি কলেজ কেন চুজ করবা? কলেজ তুমি চুজ করবা তুমি তোমার নিজের ডিমান্ডটাকে দেখো, ফ্যামিলির সাথে কথা বলো। প্রথমত ওই যে ধারে কাছে তো অবশ্যই হইতে হবে, ফ্যামিলির সাথে তুমি কথা বলো এবং নিজের যেটা ইচ্ছা সেটাকে আগে প্রায়োরিটি দাও। এন্ড সবকিছু ঠিকঠাক হয়ে গেলে, এবং এটা আগে থেকে ঠিকঠাক করে ফেলতে হবে। আমাদের রেজাল্ট দিয়েছে 10 তারিখে, রাইট? এবং 11 তারিখ থেকে পুনর্নিরীক্ষণ শুরু হয়েছে। পুনর্নিরীক্ষণ তাদের জন্য প্রযোজ্য যাদের আশানুরূপ রেজাল্ট আসে নাই, তাদের জন্য পুনর্নিরীক্ষণটা গুরুত্বপূর্ণ। তো পুনর্নিরীক্ষণের রেজাল্টটা কবে আসবে এটা আমি একটু মাঝখানে একটু বলে দিই। এটা আমরা ধারণা করতে পারি আগের বছরটা দেখে। আগের বছরে রেজাল্ট আসার মানে যেদিন কলেজের রেজাল্ট স্কুলের রেজাল্ট দিয়েছিল, অর্থাৎ এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল, ঠিক তার 30 দিনের মাথায় তার পুনর্নিরীক্ষণের ইয়েটা আসলে, এবং পুনর্নিরীক্ষণের জন্য 7 দিন টাইম দেয়। তাহলে পুনর্নিরীক্ষণ শেষ হওয়ার, তাহলে আমরা বলতে পারি পুনর্নিরীক্ষণ শেষ হওয়ার মানে আবেদন শেষ হওয়ার 20 থেকে 25 দিনের মাথায় রেজাল্টটা চলে আসবে, এবং তার আগে কিন্তু কলেজের অ্যাপ্লাইয়ের প্রসেসটা শুরু হয়ে যাবে। সো আমার যেটা ধারণা কয়েকদিনের মধ্যে কলেজের শুরু হয়ে যাবে। আমাদের এমনও হতে পারে যে ভিডিও পাবলিশ হতে হতে কলেজের আবেদনের নোটিশ চলে আসবে, রেজাল্ট আসার কয়েকদিনের মধ্যে নোটিশ চলে আসে, এবং জুলাই মাসের লাস্টের মধ্যে, জুলাই মাসের শেষের থেকে কলেজে আবেদন শুরু হয়ে যাবে। তবে টেনশনের কিছু নাই, এটা আমরা গত বছর দেখেছি যে কলেজের প্রথম সিলেকশনের রেজাল্টটা আসে, মানে প্রথম যে সিলেকশনটা হয় সেই সিলেকশন রেজাল্টটা আসে ওই পুনর্নিরীক্ষণের রেজাল্টের পরে, অর্থাৎ যাদের রেজাল্ট চেঞ্জ হওয়ার সুযোগ আছে তাদের রেজাল্ট চেঞ্জ হওয়ার পরেই প্রথম সিলেকশনটা আসবে। প্রথম সিলেকশনটা কি, এখানে কয়েক ধাপে কিন্তু হয়, আমি যারা জানে তাদের জন্য একটু বলে রাখি। কলেজে আবেদনটা প্রথমে করা হয়, আবেদন করার পর একটা নম্বরের টাইম সে আবেদনকারী যাচাই বাছাই করে, এখানে ওই যে বললাম মার্ক চয়েস এগুলোকে দেখে দেন গভর্নমেন্ট থেকে প্রথম চয়েস লিস্ট দেওয়া হয়। সে প্রথম চয়েস লিস্টে আমার একটা কথা বলে রাখি, প্রথম চয়েস লিস্টে কিন্তু অনেকের আবার কিন্তু কলেজ আসে না, তখন অনেকে আবার ডিপ্রেসড হয়ে যায়। আমরা এরকম মেসেজ প্রতি বছর পাই যে ভাই আমার তো কলেজ আসে না, এখন আমি কি করবো? তো কেন কলেজ আসে না এটা বুঝতে হবে। ওই যে আসানো না বুঝে তুমি দিয়ে ফেলছো, তোমার এই মার্কে এই কলেজ আসে না, সেসব কলেজ তুমি দিয়ে রাখছো, তো তোমার তো প্রথম কলেজ চয়েস লিস্ট আসবে না। টেনশনের কিছু নাই, যেদিন প্রথম কলেজ চয়েস লিস্ট আসে তারপরের দিন থেকে আবার দ্বিতীয় আবেদন শুরু হয়, তুমি দ্বিতীয়বার আবার আবেদন করতে পারবা। ইভেন প্রথমবার যারা আবেদন করতে পারে তারা অনেকে ভয় পেয়ে যায়, অনেকে জানেই না যে কেমনে হয়। তো তারা করে কি, প্রথম আবেদন শেষ হওয়ার পরে যে তাদের খোঁজ হয়, হাই আমি তো কলেজে আবেদন করি নাই, হাই আমার বুঝে আর কলেজে পড়া হবে না, এরকম না। প্রথম ফলাফল আসার পরে আবার যারা এখনো রেজাল্ট দেয় মানে অ্যাপ্লাই করে নাই, তারা আবার অ্যাপ্লাই করতে পারে, এবং তারা পরে আবার পারে, পর 2বার সুযোগ থাকে অ্যাপ্লাই করার। সুতরাং তোমার যদি রেজাল্ট চেঞ্জ হয়ে থাকে তুমি সুযোগ পাবা। এবং প্রথমে অনেকে আবার কলেজে ভর্তি হয় না, যে কলেজ তার লিস্টে আসে। এখন এমন হলো যে আমি একটা কলেজে পড়তে চাই, আমার মার্কও আছে, বাট আমার আসে আরেকটা কলেজ, আমি সেই কলেজে পড়তে চাই না, আমি আরেকটা কলেজে পড়তে চাই। তখন প্রথমবার তাকে ওই কলেজটা নিশ্চিত করতে হবে, এটা একটা নিয়ম। প্রথমে সেই কলেজটাকে নিশ্চিত করতে হবে, একটা মিনিমাম একটা অ্যামাউন্ট 150 টাকা ছিল সম্ভবত, নিশ্চিত করে সে আবার মাইগ্রেশন করতে পারবে। আচ্ছা, মাইগ্রেশন করার সুযোগ আছে, সুতরাং সে আবার চেষ্টা করতে পারবে অন্য কলেজে যাওয়ার জন্য। সো এইভাবে ধাপে 3টা স্টেপে কলেজে সিলেকশন হয়। সো আমি একটু আগে থেকে এই কথাটাই আমার অডিয়েন্সদের বা আমার স্টুডেন্টদের বলে রাখতে চাই, তোমার যদি প্রথমবার সুযোগ নাও হয় টেনশনের কিচ্ছু, তুমি আবার সুযোগ পাবা। প্রথমবার তোমার যদি রেজাল্ট কলেজ আশানুরূপ নাও আসে, তুমি আবার সুযোগ পাবা, তুমি কয়েকবার সুযোগ পাবা। তো কলেজ ভর্তি এই মাসেই সেই সার্কুলারটা চলে আসবে, এবং ইনশাল্লাহ আমরা পুনর্নিরীক্ষণের পরেই প্রথম ফলাফলটা আসবে। সো আমাদের এখন হাতে যথেষ্ট টাইম আছে, আমরা ধরে নিতে পারি আগস্ট পর্যন্ত আমরা আরামসে টাইম পেয়ে যাবো। এন্ড দেন ধাপে কলেজ ভর্তি আগাইতে থাকবে। কলেজ ভর্তি খুব ইজি প্রসেস, এখানে প্যানিক হওয়ার কিছু নেই। এটাই আমার কাছে যেটা মনে, আমরা আজকে আমাদের যে কাঙ্ক্ষিত যে মেসেজগুলো দেওয়া দরকার আমরা দিতে পারছি। ঠিক আছে, আমরা ওদের সাথে আরো কথা বলবো এগুলো নিয়ে ইনশাল্লাহ। কলেজ লাইফ কিভাবে শুরু করবে, কলেজের শুরু টাইমে কিভাবে কি হবে, কি বই কিনতে হবে, কি এগুলো অনেকের প্রশ্ন থাকে, এগুলো নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। আপাতত ওরা সুন্দরভাবে কলেজ শুরু করুক ইনশাল্লাহ। আর আমার এসএস তো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোর জন্য ওদের সাথে আছি। ধন্যবাদ হিমেল এই সময়টা দেওয়ার জন্য, এন্ড আমাদের দোয়া থাকলো আমাদের 27 ব্যাচের স্টুডেন্টের জন্য। ঠিক আছে।